পড়েছিলাম যে মার্কেন্টালিজম কি, রাইট? অ্যান্ড আমরা দেখেছিলাম যে কিভাবে দ্য ক্লাসিক্যাল স্কুল অফ ইকোনমিক থট ইমার্জ, রাইট? তো একটু যদি আমি রিক্যাপ করি, মার্কেন্টালিজম ওয়াজ বেসিকলি যে কিছু মার্চেন্টস অ্যান্ড ল্যান্ডলর্ডস মোটামুটি ইকোনমিটাকে কন্ট্রোল করে, এবং কন্ট্রোল বাই, এটা বলা যায় যে মার্চেন্টের কিছু ক্লাসেস থাকে, তারপরে কিং থাকে, ফিউডাল লর্ডস থাকে, চার্চেস থাকে, তারা ইকোনমিটাকে কন্ট্রোল করে। ইকোনমি কিভাবে কাজ করবে, কিরকম আউটকামস হবে, কোনো ট্রেড হবে না, এই ধরনের কিছু আইডিয়াস ছিল। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরস দোজ ওয়ার্ক টুগেদার যে এই পুরো ইকোনমিক সিস্টেমটাকে দে চেঞ্জড। এখন কি কি ফ্যাক্টরস গুলো ছিল, ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি। তো প্রথমে আমরা মার্চেন্টসদের কথা বললাম। মার্কেন্টালিস্ট ইকোনমির ভিতরে মার্চেন্টরা হলো গিয়ে মেইন একটা অ্যাক্টর। তো মার্চেন্টরা কি করতো, এই বিভিন্ন দেশে ব্যবসা করতো, বিশেষ করে কলোনিগুলো আসার পরে, মানে কলোনিয়ালিজম যখন স্টার্ট হলো, ধরেন ইন্ডিয়া হলো, তারপরে আফ্রিকা হলো, আমেরিকা হলো, তো এই জিনিসগুলো হবার পরে কি হলো যে মার্চেন্টরা অনেক প্রফিট করতে লাগলো। কিভাবে? বিকজ এই কলোনিগুলো অনেক চিপে তাদেরকে র ম্যাটেরিয়ালস দিত, এবং এই যে কলোনিগুলো ইট প্রোভাইডেড আ হিউজ মার্কেট ফর লাইক ইংলিশ মেড গুডস, ঠিক আছে? তো কি হলো, মার্চেন্টদের কাছে অনেক বেশি প্রফিট আসতে লাগলো। এখন তারা কি করবে, এই প্রফিটগুলো হাতে নিয়ে বসে থাকবে? তো তারা কি চিন্তা করলো যে না, আমাদের কাছে অনেক আউটস্ট্যান্ডিং প্রফিটস আছে অ্যান্ড উই ওয়ান্ট টু ইউজ ইট, ঠিক আছে? এটা ছিল একটা ফ্যাক্টর যে মার্চেন্টের কাছে অনেক প্রফিটস ছিল অ্যান্ড দে ওয়ান্টেড টু ইউজ ইট। সেকেন্ড যে ফ্যাক্টরটা ছিল সেটা হলো গিয়ে দ্য রাইজ অফ ল্যান্ডলেস রুরাল ক্লাস, ঠিক আছে? দ্য রাইজ অফ ল্যান্ডলেস রুরাল ক্লাস মানে কি, যে গ্রামের আগে তো ইকোনমিক সিস্টেমটা ছিল পুরোপুরি অ্যাগ্রেরিয়ান সোসাইটি, তাই না? যে কিছু ফিউডাল লর্ডস থাকতো, কিছু ল্যান্ডলর্ডস থাকতো, আর কিছু আমার সার্ভস থাকতো, তাই না? সার্ভডম ছিল কিছুটা। এখন কাহিনী হচ্ছে যে দুইটা কাহিনী ঘটলো। একটা হলো গিয়ে এগ্রিকালচার, আমরা বললাম এগ্রিকালচার বেসড সোসাইটি ছিল। তো এগ্রিকালচারে আস্তে আস্তে রেভলিউশন আসা স্টার্ট করলো, ঠিক আছে? যেমন আগে একদম আমাদের নেচারের উপর ডিপেন্ড করতে হতো ফর, ধরেন রেইনের জন্য, বা ধরেন সয়েলের ফার্টিলিটির জন্য, বা কি বলে এটাকে, আমাদের যে বিভিন্ন গরু, তারপরে ষাঁড়, এরা ছিল। এটার জন্য আমাদের পুরোপুরি নেচারের উপর ডিপেন্ড করতে হতো যে কখন এটা ঠিক মতো আসবে, কখন এটা ভালো হবে, কোন জাতটা আমার উন্নত হবে। কিন্তু আস্তে আস্তে খুব প্রিমিটিভ স্টাইলের কিছু টেকনোলজি আসা স্টার্ট করলো অ্যাগ্রিকালচারের দিকে। যেমন ধরেন আপনারা স্ট্রবেরি চিনেন, রাইট? স্ট্রবেরি তো অনেক, সবাই আমরা স্ট্রবেরি বলতে একটা রেড কালারের অনেক জুসি একটা সুইট ফ্রুট আমাদের চোখের সামনে ভাসে। বাট স্ট্রবেরি ওয়াজ নট অলওয়েজ লাইক দিস। স্ট্রবেরি ওয়াজ একদম ছোট ছোট, বলা যায় যে ইটস লাইক এ পিনাটের সাইজের, খুবই টক অ্যান্ড এরকম ইয়ে ছিল, ঠিক আছে? এরকম একটা ফল ছিল যেটা মানুষ খেত না, একদম জঙ্গলে হয়ে থাকতো। বাট দেখা গেল একটা এরিয়ার স্ট্রবেরিগুলো অ্যাকচুয়ালি অনেক মিষ্টি, খাওয়া যায়, মজা। তখন দেখা গেল ওইখানের ওই স্ট্রবেরিগুলো এনে এইখানে স্ট্রবেরির সাথে কিছুটা, কি বলা যায়, ওয়ার্ডটা আমি ভুলে গেছি, বাট জেনেটিক্যালি মডিফাই করা জিনিসটাকে, এটা খুব ডিফিকাল্ট কিছু না, খুব নর্মালি কিছু মানুষজন যারা এই জিনিসগুলো নিয়ে দেখাশোনা করতো, কৃষকরা বেসিকলি, তারা এরকম কিছু কিছু খুব প্রিমিটিভ টেকনোলজি ইউজ করে তারা এরকম প্রোডাকশন বৃদ্ধি করতে লাগলো অ্যাগ্রিকালচারের দিকে, ঠিক আছে? তো এটার ফলে কি হলো, যখন আমার এরকম টুলস এর ইউজ স্টার্ট হয়, ঠিক আছে, অটোমেশন স্টার্ট হয়, তখন আমার কি হয়, ধরেন আগে আমার গরু বা বাছুর এরকম খালি অসুখে মারা যেত, খালি অসুখে মারা যেত। তখন দেখা যেত আমাকে এই এই যে জমিগুলোতে চাষ করতে হয়, ওইগুলোতে আমরা একদম মানুষের টানা লাঙল দিয়ে চাষ করতাম, ঠিক আছে? তো আস্তে আস্তে যখন দেখা গেল যে আমার একদম সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে ভালো একদম উন্নত জাতের আমার চাষের গরু বা ষাঁড় আসতে স্টার্ট করলো, তখন দেখা গেল ফার্মিং অনেক প্রোডাক্টিভ হয়ে গেল।
এখন প্রোডাক্টিভ হওয়ার একটা মানে কিন্তু লেবার কম লাগা। যে আগে একটা জমিতে চাষ করতে আমার অনেক লেবার লাগতো, কারণ আমার একদম ইয়ের উপর ডিপেন্ড করতে হতো, যে মানুষের লেবারের উপর, যে মানুষ এরকম করে বীজ লাগাবে, মানুষ এরকম করে লাঙল চাষ করবে, এই জিনিসের উপর ডিপেন্ড আমার আর করতে হলো না। আমি একটু কিছু উন্নত টেকনোলজির উপর ডিপেন্ড করতে পারলাম। তো আমার ওই মানুষগুলা কি হবে? দে উইল বি আউট অফ জব, রাইট? এবং দেখা গেল এককালে ইউরোপের দিকে বা ইংল্যান্ডের দিকে ছিল কমন ল্যান্ডস, যে এরকম ঘাসের জমি থাকতো, এখানে সবাই চাষ করতে পারতো, সবার গরুই ঘাস খেতে পারতো। কিন্তু ওই টাইমে দ্য আইডিয়া অফ প্রাইভেটাইজেশন আসলো, ঠিক আছে? যে না, ল্যান্ড এরকম মানে পুরা সোসাইটির জমি না, ল্যান্ড হলো কি এটা আমার ল্যান্ড, এটা এখানে আমি চাষ করবো, এটা আমার, এরকম ফেন্স দেয়া থাকবে, এখানে আমার গরু খালি ঘাস খেতে পারবে, এখানে খালি আমার, আমি যাদেরকে এমপ্লয় করব তারাই খালি গাছ লাগাতে পারবে, এরকম ব্যাপারটা চলে আসলো। তো কিছুটা প্রাইভেটাইজেশন এবং কিছুটা এই যে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেল। এটার কারণে কি হলো, এখন ল্যান্ডলেস লেবার ক্লাসের আবির্ভাব হলো, যে আমার কাছে টেকনোলজি আসার কারণে ওদের কাজ নাই, এবং ওরা আগে যা এরকম কমন ল্যান্ডগুলোতে একটু গরু বা ভেড়া এরকম করে শেপার্স ছিল, তারা এরকম যদি আমার গরু ভেড়া চড়াতো, তাদের এখন ওই ল্যান্ডগুলো আর নাই, তাদের অ্যাক্সেস টু ল্যান্ড নাই প্রাইভেটাইজেশনের জন্য। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, এরকম ল্যান্ডলেস কিছু রুরাল ক্লাস আসলো যারা কাজ খুঁজছিল, যে কিছু করে তো তাদের খেতে হবে। তখন তারা কি করবে? তাদের তো এই সাবসিস্টেন্ট এগ্রিকালচারটা চলতেছে না, তো তারা কাজ করছিল। থার্ডলি, কলোনিগুলো যে হচ্ছিল সেখানে তো পপুলেশন ইনক্রিজ হচ্ছিল, কলোনিগুলোতে দেখা গেল নতুন ওয়ার্কিং ক্লাস আসছিল, এবং ওদের ভিতরে ডিমান্ড স্টার্ট হলো যে না, আমাদের ইংলিশ মেড কিছু প্রোডাক্টস লাগবে, জামা কাপড় লাগবে। আগে তো আমাদের হ্যান্ডলুম গুলোতে বানানো জামা কাপড় পরতো, শাড়ি পরতো, কিন্তু না, এখন শাড়ির সাথে আমার ব্লাউজও লাগবে, আমার কোট প্যান্ট লাগবে, আমার ধুতি পরলে চলবে না। তো ইংলিশ মেড ক্লথস গুলোর ডিমান্ড আসতে লাগলো। এবং এই সব জিনিসপত্র যখন একসাথে হলো, যে মার্চেন্টের কাছে প্রফিট আছে, একটা মানুষ কাজ চাচ্ছে, আর একটা মার্কেটও আছে, ডিমান্ডও জেনারেট হয়েছে, তো এগুলো কি বসে থাকবে নিজের নিজের জায়গায়? থাকবে না। যেহেতু ডিমান্ড আছে, আমার ক্যাপিটাল আছে, আমার লেবার আছে, তো আমার কি হবে? নতুন প্রোডাকশন স্টার্ট হবে, এবং এই প্রোডাকশনটাকে আমরা বলা হয় যে ফার্স্ট ওয়েভ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে? এটা স্টার্ট হলো ইংল্যান্ড আর স্কটল্যান্ডে। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কি হলো, যে আমার কিছু নতুন নতুন টেকনোলজি আসলো। আগে যেরকম ধরেন, আগেও এরকম উৎপাদনগুলো ছিল, যে টেক্সটাইলের উৎপাদন বিশেষ করে এগুলো ছিল, কিন্তু ওইগুলো খুবই হাউস হোল্ড ভিত্তিক ছিল, যে আমার একটা হাউস মানে আমার বাসায় আমি করছি, বা একটা ছোট ছোট ওয়ার্কশপ আছে ওইখানে করছি, বা একটা গিল্ডের কিছু ক্রাফটসম্যান বা আর্টিসানরা ওইগুলোকে কন্ট্রোল করছে। কিন্তু ওইগুলো চেঞ্জ হয়ে আস্তে আস্তে বিভিন্ন মেশিন আসতে স্টার্ট করলো, যেরকম লেট মি শো ইউ দিস, যে এই যে এই ধরনের এই ফার্স্ট ওয়েভ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কি কি আসলো, এই যে ফ্লাইং শাটল, যেগুলো ট্রেডিশনাল হ্যান্ডলুমকে রিপ্লেস করলো, ঠিক আছে? এবং ধরেন স্পিনিং জেনি, ওই যে আমরা চরকাতে কি বলে সুতা কাটি না, ওইটার পরিবর্তে স্পিনিং জেনিটা আসলো, ঠিক আছে? যে একসাথে অনেকগুলো আমি সুতা উৎপাদন করে ফেলতে পারছি। তারপরে যেমন ধরেন এই যে ওয়াটার ফ্রেম আসলো, স্পিনিংটা কি আরো মানে একটা টেকনোলজি ছিল, ওইটার সাথে একটু ইনোভেশন যুক্ত হলো, ওইটার সাথে আরেকটু ইনোভেশন যুক্ত হলো, একটু অটোমেশন যুক্ত হলো, এরকম করে করেই নতুন। তারপরে যে স্টিম পাওয়ার আসলো এরপরে, প্রথমে স্পিনিং জেনে ছিল, তারপরে ওয়াটার ফ্রেম আসলো, এরপর আসলো দ্য মিউল, যেটা স্টিম পাওয়ার হয়, ঠিক আছে? তো এই যে চেঞ্জেস গুলো আসতে লাগলো, যে এখানে ছোট একটা বাসায় দেখেন এরকম চরকার সুতা কাটছে ফার্স্ট পিকচারটাতে, আর সেকেন্ডটাতে এরকম একটা ফ্যাক্টরির ভিতরে অনেক মহিলারা বসে বসে সুতা কাটছে। তো এই যে এগুলো আসলো, এক তো প্রথম আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা এখানে গ্রো করা স্টার্ট করলো, ম্যানুফ্যাকচারিং। কিন্তু এখন দেখেন, আমার প্রথমে ছিল হাতে আমি এরকম সুতা কাটতাম চরকায়, তাই না? এখন আমার কি আসলো? দ্য মিউল, যেটা আমার স্টিম পাওয়ার ইঞ্জিন ইউজ করছে, তাই না? এখন এই ইঞ্জিনগুলোর জন্য আমার কি লাগবে? প্রথমে তো এনার্জি সোর্সটা লাগবে, তাই না? যে কি দিয়ে আমার আসবে?
তো এই ম্যানুফ্যাকচারিং এর সাথে সাথে আরো অনেক কিছু স্টার্ট হলো। কি স্টার্ট হলো? আমার এই যে ইঞ্জিন চালাতে আমার যে বিভিন্ন এনার্জি সোর্স লাগবে, তখন তো আমার এরকম রাসায়নিক কি বলা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় কিছু ছিল না, তাই না? তখন আমার মেইন ভরসা কি ছিল? কয়লা, তাই না? কোল। তো তখন কোল মাইনিংও স্টার্ট হলো, তো বিভিন্ন মাইনিং সিটিজ গড়ে উঠলো। আবার আমার খালি কোল দিয়ে কি হবে? আমার কাছে টেকনোলজি আছে, আচ্ছা এইভাবে মেশিনটা বানালে আমি কোল ইউজ করে আহ, এরকম একটা বেশি প্রডিউস করতে পারবো। এখন প্রডিউস করার জন্য তো মেশিন লাগবে, মেশিন বানাতে আমার কি লাগবে? মেটাল লাগবে। তো ওইরকম আমার আয়রন মাইনিং স্টার্ট হলো, কপার মাইনিং স্টার্ট হলো, এইসব জিনিসপত্র অনেক কি বলা যায় লার্জ স্কেলে স্টার্ট হলো। তো এগুলোর জন্য দেখা গেল আস্তে আস্তে প্রায় ইংল্যান্ডের 30 থেকে 40% ওয়ার্ক ফোর্স এসব ম্যানুফ্যাকচারিং, মাইনিং, স্মেল্টিং এইসবে যুক্ত হয়ে গেল। তো এই যে আমার নতুন নতুন কাজের ক্ষেত্র আসলো, ফ্যাক্টরি স্টার্ট হলো। এখন এই ফ্যাক্টরি ওয়ার্কাররা তো প্রত্যেক দিন গ্রাম থেকে ট্রাভেল করে এসে আমার শহরে ফ্যাক্টরিতে যাবে না, তাই না? ওরা কি হলো? তখন দেখা গেল এই যে এই সিটিসগুলো গড়ে উঠলো, ওইখানে বিভিন্ন ধরনের হাউজিং গড়ে উঠলো, তাই না? তো আমার ম্যানুফ্যাকচারিং থেকে স্টার্ট হলো, সেটার জন্য মাইনিং হলো, সেটার জন্য স্মেল্টিং হলো, ওইটার সাথে সাথে কনস্ট্রাকশন স্টার্ট হলো, রোডের কনস্ট্রাকশন, হাউসের কনস্ট্রাকশন, ফ্যাক্টরির কনস্ট্রাকশন। এবং আচ্ছা ওয়ার্কাররা আসলো, ওয়ার্কাররা থাকতে লাগলো। এখন ওয়ার্কাররা ধরেন প্রত্যেক দিন তো আর তারা ফ্যাক্টরিতে কাজ করবে আবার নিজেরা গ্রামে গিয়ে বিভিন্ন কৃষি জিনিসপত্র উৎপাদন করবে, এইসব হবে না। তখন দেখা গেল বিভিন্ন ছোট ছোট শপস, যেমন ধরেন ওয়াইনারি আসলো, ব্রিউরি আসলো, তারপরে বেকারিজ আসলো। এগুলো আস্তে আস্তে বিভিন্ন একটা পুরা ওয়ার্কফোর্সকে অ্যাকোমোডেট করার জন্য ট্রান্সপোর্টেশন আসলো, হাউজিং আসলো, ফুড ইন্ডাস্ট্রি আসলো, এগুলো সব একটা আরবান ইকোনমি গড়ে তুললো। ঠিক আছে, একটা নতুন ধরনের আরবান ইকোনমি এমার্জ করলো। আগে তো আমরা জানতাম একটা ফিউডাল অ্যাগ্রেরিয়ান ইকোনমি এক্সিস্ট করতো, এখন পুরো একটা নতুন ইকোনমি আসলো যেখানে আরবানাইজেশন ছিল, নতুন একটা ওয়ার্কিং ক্লাস ছিল যেগুলো আগে কোনোদিন এক্সিস্ট করতো না। আগে ফিউডাল লর্ডস ছিল, কিছু ফার্মার ছিল, কিছু সার্ফ ছিল, এরকম ছিল। কিন্তু এখন দেখা গেল আমার নতুন নতুন ক্লাস আসলো। কি আসলো? আমার একদম প্রাইভেটাইজ ল্যান্ডের ল্যান্ডলর্ড আসলো, যে না এটা আমার ল্যান্ড, এখানে তুমি যদি কিছু করতে চাও, ফ্যাক্টরি দাও, তুমি খাবার উৎপাদন করো, তুমি যাই করতে চাও, তোমাকে যেহেতু এটা আমার প্রাইভেটাইজ ল্যান্ড, তো আমাকে তোমার কিছু রেন্ট দিতে হবে। ঠিক আছে, এই ল্যান্ডলর্ড ক্লাসের আসলো, প্রাইভেটাইজ ল্যান্ড সহ ল্যান্ডলর্ড ক্লাস আসলো। তারপরে আসলো এই যে ইন্ডাস্ট্রিরা দিচ্ছে, কারা দিচ্ছে? যাদের ওই এক্সট্রা প্রফিট গুলো আছে, ওরা এই প্রফিট গুলো রিইনভেস্ট করছে ইকোনমিতে। এদেরকে বলা হলো ক্যাপিটালিস্ট ক্লাস, যাদের কাছে ক্যাপিটাল আছে। ঠিক আছে, থার্ড আরেকটা ক্লাস আসলো, সেটা হলো কি ওই যে ল্যান্ডলেস, আমরা ফার্মারদেরকে বলছিলাম না, রুরাল একটা ওয়ার্কিং ক্লাস আসলো, ওদেরকে আমরা বলছি ওয়েজ লেবার। যে একটা লেবার যারা একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে, একটা নির্দিষ্ট ওয়েজের বিনিময়ে, তাদেরকে আমরা ওয়েজ লেবার বলছি। তো নতুন তিনটা ক্লাস আসলো, একটা প্রাইভেটাইজ ল্যান্ড এন্ড ল্যান্ডলর্ড, একটা ক্যাপিটাল সহ ক্যাপিটালিস্ট ক্লাস, একটা ওয়েজের জন্য কাজ করে লেবার ক্লাস। এবং এই যে নতুন একটা ইকোনমি, নতুন সোশ্যাল ক্লাস আসলো, এই জিনিসগুলোকেই বোঝার ট্রাই করছিলেন আমাদের ক্লাসিক্যাল ইকোনমিস্ট বা ইকোনমিক্সের আমরা গডফাদার যাকে বলি, অ্যাডাম স্মিথ। ঠিক আছে, ওনার নাম হলো অ্যাডাম স্মিথ। উনি একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট এবং উনি এগুলো বোঝার চেষ্টা করলেন। এই যে নতুন ইকোনমি আসলো, নতুন একটা ওয়ার্কিং ক্লাস আসলো, নতুন একটা ক্যাপিটালিস্ট ক্লাস আসলো, তারা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করছে। এবং তার মেইন আইডিয়াটা ছিল যে অর্ডিনারি পিপলকে আমি পড়বো, একটা ইয়েতে আমি কিভাবে মানুষজন ইন্টারাক্ট করছে, কিভাবে কাজ করছে, কিভাবে এই কাজগুলো থেকে আবার ইকোনমিক গ্রোথ হচ্ছে, এবং ওভারঅল কিভাবে সব ইন্টারাকশন গুলো অ্যাকচুয়ালি হিউম্যান ওয়েলফেয়ারকে ইনক্রিজ করছে। তো এটা ছিল তার আইডিয়া ক্লাসিক্যাল ইকোনমিক্সে। তো
মানুষের ওয়েলফেয়ার ব্যাপারটা আসলে কি, যে মানুষের হাতে টাকা আসবে, যে হাউ পিপল গেট রিচ। তো মার্কেন্টালিস্ট ইকোনমি যখন ছিল বা মার্কেন্টালিজম যখন ছিল, তখন ধারণা করা হতো যে গোল্ড হলো গিয়ে ওয়েলথের সর্ববৃহৎ উৎস, যে যে কান্ট্রির কাছে যত বেশি গোল্ড আছে সেই কান্ট্রি তত বেশি ওয়েলদি। তো এই ধারণাটা আস্তে আস্তে একটু চেঞ্জ হতে লাগলো, যে না, যদি একটা কান্ট্রির কাছে অনেক বেশি গোল্ড থেকে যায়, তো একটা পর্যায়ে গিয়ে কি হয়, গোল্ডটা ভ্যালুলেস হয়ে যায়। যেরকম আমি আপনাদেরকে বলেছি যে আপনার কাছে একটা যদি অ্যাবান্ডেন্ট কিছু থাকে, কোন একটা কিছু এক্সিস্ট করে, তো যেহেতু এটা অনেক আছে, তো এটার ভ্যালু অনেক কম হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন যে অ্যাডাম স্মিথ দেখলো, যখন সে আসলো যে না, মানুষের ওয়েলফেয়ার বা মানুষ কিভাবে ওয়েলদি হয়, একটা স্টেট কিভাবে ওয়েলদি হয়, এটাই গোল্ডের উপর ডিপেন্ড করে না। সো হি ওয়াজ থিঙ্কিং যে কিসের উপরে ডিপেন্ড করে তাহলে। তো ও দেখলো এই যে বিভিন্ন ক্লাসেস আছে, ক্যাপিটালিস্ট ক্লাস, ওয়ার্কিং ক্লাস, অথবা ল্যান্ডলর্ড ক্লাস, এদের যে বিভিন্ন হিউম্যান এফার্টগুলো, যে ল্যান্ডলর্ড তার ল্যান্ডটাকে রেন্টে দিচ্ছে, ক্যাপিটালিস্ট তার ক্যাপিটালটাকে বা প্রফিটটাকে রিইনভেস্ট করছে, ওয়ার্কাররা কাজ করছে, তার লেবার দিচ্ছে। তো এই যে হিউম্যান এফার্টগুলো, এগুলোকে ঠিক মতো কি বলা যায়, এগুলোর ঠিক মতো ইন্টারাকশন থেকে যে প্রোডাক্টিভিটিটা আসে, সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি একটা কান্ট্রি কিভাবে কি ওয়েলদি হয় বা একটা কান্ট্রি কিভাবে গ্রো করে। ঠিক আছে, তো এখন এই প্রোডাক্টিভিটি, যে হিউম্যান ইন্টারাকশনগুলো বা হিউম্যান এফার্টগুলো, বিভিন্ন ক্লাসের এফার্টগুলো, এগুলো কিভাবে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে আসলে। ঠিক আছে, এটা তারা দুইটা জিনিস সে পেল, অ্যাডাম স্মিথ উনি পেলেন। সেটা হলো গিয়ে যে প্রোডাক্টিভিটি একটা কান্ট্রির তখনই বাড়বে যখন সেখানে অনেক লেবার থাকবে। ঠিক আছে, লেবার এক্সিস্ট করবে, যে না আমরা কাজ করতে চাই। তো একটা হলো কি নাম্বার অফ লেবার, আরেকটা হলো কি যে লেবার আছে। এখন ধরেন যে একজন ডিসেবলড মানুষ, তার প্রোডাক্টিভিটি একজন যার সবকিছু কি বলবো এবল মানুষ, তার থেকে তার প্রোডাক্টিভিটি কিছুটা কম হবে। যেমন ধরেন আপনি যদি, মানে আমি জাস্ট ডিসেবল এবল মানুষ বলছি না, আপনি ধরেন আজকে ক্লাস করছেন, ঠিক আছে, আপনি খুব সুন্দর মতো ক্লাস করতে পারছেন, পড়তে পারছেন, কিন্তু ধরেন আপনার জ্বর আসলো, তো আপনি কি ওরকম সেম এফোর্টটা দিয়ে ক্লাসটা করতে পারবেন? পারবেন না। তো প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে কতজন লেবার এবং ওই লেবারগুলোর প্রোডাক্টিভিটি লেভেলটা কি, সরি। তো এই দুইটা জিনিস উনি অবজার্ভ করলেন, যে যত বেশি লেবার থাকবে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল যত বেশি হবে, ওভারঅল একটা কান্ট্রির প্রোডাক্টিভিটি তত বেশি হবে। এবং এই জিনিসটা যখন উনি দেখলেন, যে ধরেন প্রোডাক্টিভিটির কথা যখন আসলো, তখন উনি আশেপাশের মানুষদেরকে একটু অবজার্ভ করা স্টার্ট করলেন যে প্রোডাক্টিভিটি আসলে কি, ব্যাপারটা কি। তো উনি দেখলেন কোনো সেক্টরেই বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেই কোনো একটা মানুষ একা একা কাজ করে না। ঠিক আছে, কিরকম এই ব্যাপারটা, যেমন ধরেন আমি খুব সিম্পল উদাহরণ দিয়ে ধান গাছ লাগানোর ব্যাপারটা। ঠিক আছে, তো ধরেন আপনি ওই দিক দিয়ে আপনার কোন মাসে ধান হয়, পৌষ, আমন ধান হয় কোন মাসে, আই ফরগট, যাই হোক। তো আপনি ধান লাগালেন, সুন্দর ধানগুলো সব গাছ টাছ একদম কি বলা যায়, ওয়াও আই এম মিসিং ওয়ার্ডস, কি বলে এটাকে, ধরেন আপনার ধান গাছ একদম পরিপূর্ণ আপনার ফসলে উৎপাদন হলো। ঠিক আছে, ফসল উৎপাদন হলো। এখন আপনি, কিছু মানুষ হলো গিয়ে গাছ কাটছে, ঠিক আছে, ধান কাটছে, কিছু মানুষ সেই ধানগুলো এরকম রোলিং একটা ড্রামের উপরে ধান মাড়াই করা বলে। ঠিক আছে, ধানকে আই থিঙ্ক ওই ড্রামটার উপরে এভাবে জোরে এরকম করে বাড়ি দিতে হয়, তো ধানগুলো আলাদা হয়ে যায় গাছের থেকে। তো এই ধানগুলো আবার অনেক মানুষজন নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে, বাড়িতে আপনার ধরেন কৃষকের ওয়াইফ বা আরো কিছু মানুষজন বসে বসে সে ধানগুলো সিদ্ধ করছে, তাই না? তো এই যে একটা কম্বাইন্ড এফার্ট, কেউ কিন্তু একা না। ধরেন
এখন আপনি চিন্তা করেন এরকম অনেকজন মানুষ কাজ করছে, থিঙ্ক অ্যাবাউট একজন মানুষ এই কাজটা করছে, যে একজন লোকই তার সবগুলো ধান উঠাচ্ছে, ধান কেটে সেটাকে মাড়াই করছে, সেটাকে নিয়ে আবার সিদ্ধ করছে, অর্ধেক ধান কিন্তু এখানে ওয়েস্ট হয়ে যাবে এবং অনেক সময় লাগবে, তাই না? সময় মতো সে ফসল মার্কেটে উঠাতে পারবে না। তো এই জিনিসগুলো অ্যাডাম স্মিথ অবজার্ভ করছিলেন যে সবকিছু একটা কম্বাইন্ড এফার্টের মাধ্যমে হয়, এবং এই কম্বাইন্ড এফার্টে কিভাবে আসে? ডিভিশন অফ লেবার থেকে। যে যে ধান কাটছে সে খালি ধানই কাটছে, যে ধান মাড়াই করছে সে খালি ধান মাড়াই করছে, যে সিদ্ধ করছে সে খালি সিদ্ধই করছে। তো এই যে আমার একটা পুরা ধানের বীজ থেকে চাল উৎপাদনের যে একটা প্রসেস, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন মানুষের ভিতরে ভাগ করে দেয়া। এটা বোঝা গেছে সবার কাছে যে ডিভিশন অফ লেবার জিনিসটা কি? জি মিস। সেম প্রোডাকশন প্রসেসকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন মানুষের ভিতরে অ্যাসাইন করে দেয়া। তো এই জিনিসটা করার ফলে একটা ব্যাপার হয়, সেটাকে বলা হয় স্পেশালাইজেশন। এগুলো একটু মনে রাখবেন, এগুলো ক্লাসিক্যাল ইকোনমিক্স থটের খুব কি বলবো ইম্পর্টেন্ট টপিকস, যে আমি ডিভিশন অফ লেবার দেখছি, আমি প্রোডাক্টিভিটি দেখছি, আমি স্পেশালাইজেশন দেখছি, এগুলো এক একটার সাথে ইন্টারকানেক্টেড, ঠিক আছে? তো এখন এই যে ডিভিশন অফ লেবার, এটা থেকে আসে স্পেশালাইজেশন। যেমন ধরেন একজন যদি খালি ধানই কাটতে থাকে, একটা পর্যায়ে কিন্তু সে এটার এক্সপার্ট হয়ে যায়, তাই না? আমরা যখন কোনো একটা জব ইন্টারভিউ দিতে যাই আমরা বলি ওই জবের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। কেন লাগবে এক্সপিরিয়েন্স? বিকজ আমরা যদি আগের থেকে জবটা করে আসতে থাকি তাহলে আমরা অনেক কি বলে ওইটাতে এফিশিয়েন্ট হয়ে যাই, ঠিক আছে? তো এই এফিসিয়েন্সিটাই হলো কি স্পেশালাইজেশন, যে আমি যে ধান সিদ্ধ করছে সে খালি ধান সিদ্ধই করছে চিরজীবন, তো ও জানে যে কতটুকু সময় আমার ধানটা রাখলে সিদ্ধ হয়ে যাবে, ওর বারবার ট্রাই করতে হয় না, আচ্ছা আমি আজকে 5 মিনিট রাখি, আচ্ছা আজকে আমি 10 মিনিট রাখি, দেখি ধান সিদ্ধ হলো কি না। ধরেন ভাত রান্না করার ব্যাপারটা এরকম, আপনি যদি ভাত চুলায় দেন, তো যারা একটু নতুন নতুন ভাত রান্না করবে তারা একটু পর পর ভাতের চালটা উঠিয়ে একটু টিপে দেখবে হাত দিয়ে, ঠিক আছে? যে আচ্ছা ঠিক আছে সিদ্ধ হলো কিনা, আচ্ছা ঠিক আছে সিদ্ধ হলো কিনা। কিন্তু যে এক্সপার্ট করতে করতে বছরের পর বছর যে ভাত রান্না করছে সে জেনে যাবে যে আচ্ছা ঠিক আছে ভাত আমার, আচ্ছা ঠিক আছে আমি এখন বসালাম ভাতটা এরকম এখন বয়েল হচ্ছে, এখন আমার ভাতটা হয়ে যাবে। তার কিন্তু বারবার একটা 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 করে ভাত উঠে দেখতে হবে না যে ভাতটা আমার সিদ্ধ হলো কি না। তো এরকম প্রত্যেকটা কাজে স্পেশালাইজেশন আসে। এখন স্পেশালাইজেশন আসার ফলে এবং এই ডিভিশন অফ লেবারটা থাকার ফলে একটা অনেক বড় অ্যাডভান্টেজ আছে। সেটা হলো গিয়ে এটা কস্ট কমায় আনে প্রোডাকশনের। বিকজ আমার প্রোডাকশন করতে কম সময় লাগছে, যে স্পেশালাইজ হয়ে যায় কোনো একটা কাজে, দেখেন যে কোনো একটা কাজে স্পেশালাইজ হয়ে যায় সব থেকে কম সময় সব থেকে কম রিসোর্স ইউজ করে সব থেকে ভালোভাবে ওই জিনিসটা প্রডিউস করতে পারবে। তো ওইদিকে আমার কস্ট কাট হয়ে গেল। এবং যখন আমরা সবাই একটা কম্বাইন্ড এফর্ট দেই তখন আমার টাইম কমে আসে, আমার কোনো কোনো কোথাও কোনো ওয়েস্টেজ হয় না। এইসব করার কারণে দেখা যাচ্ছে আমার প্রোডাকশন কস্টটা অনেক কমে আসে। এবং প্রোডাকশন কস্ট কমে আসার ফলে কি হয়, আমার জিনিসের প্রাইস কমে যায়, তাই না? যেহেতু কস্ট কম সেহেতু প্রাইস কম। এবং প্রাইস কমার ফলে কি হয়, যেই জিনিসটা এককালে অনেক লাক্সারি আইটেম ছিল, ধরেন মোবাইল ফোন, ইট ওয়াজ আ ভেরি লাক্সারি আইটেম এককালে, আর এখন সবার কাছে আছে মোবাইল ফোন, তাই না? তো এটা কি হয়ে যায়, খুব সাধারণ মানুষ ওই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে, কিনতে পারে। তো যেহেতু মানুষ কিনতে পারছে, অ্যাফোর্ড করতে পারছে, তো এটার প্রোডাকশন কি হবে, আরো বেড়ে যাবে না? এটা ডিমান্ড যেহেতু বেড়ে যাচ্ছে এটার প্রোডাকশনও বাড়বে, তাই না? তো এইসব করার ফলে হয় কি, ইকোনমি অ্যাকচুয়ালি গ্রো করে, তাই না? যদি আমার ধরেন আমি মোবাইল ফোনের কথা বলছি, আগে চিন্তা করেন মোবাইল ফোনের অল্প কয়েকটা কোম্পানি ছিল এবং খুব অল্প কিছু মানুষ মোবাইল ফোন ইউজ করতো। যে মোবাইল ফোনটা একটু অ্যাফোর্ডেবল হওয়া স্টার্ট করলো বিকজ অফ স্পেশালাইজেশন ডিভিশন অফ লেবার, ওইটা হবার কারণে দেখা গেল এখন অনেক মানুষ মোবাইল চায়, মোবাইল ফোন কিনতে চায়, মোবাইল ফোন ইউজ করে, এবং এটার নতুন নতুন অনেক কোম্পানি আসলো এবং এটা বিশাল মার্কেট হয়ে গেল মোবাইল ফোনের। আপনি বসুন্ধরা কথাই চিন্তা করেন, বসুন্ধরা যে সিটি শপিং মল, ওইটার আগে কয়েকটা দোকান ছিল মোবাইল ফোনের, এখন ফ্লোর জুড়ে মোবাইল ফোনেরই দোকান, তাই না? ইলেকট্রনিক আইটেমসের দোকান।
তো এই ব্যাপারগুলো হলো কি, যখন প্রোডাকশন বৃদ্ধি পায় তখন মার্কেট এক্সপ্যান্ড করে। মার্কেট এক্সপ্যান্ড করার আলটিমেট আউটপুটটা আমার কি হয়? ইকোনমিক গ্রোথ। মার্কেট এক্সপ্যান্ড করা মানে প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে, প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে মানে হলো কি আমার জিডিপি আরো বাড়ছে, জিডিপি আরো বাড়া মানে হলো কি বেসিক্যালি ইকোনমিক গ্রোথ, তাই না? এবং মোর হিউম্যান ওয়েলফেয়ার। যখন জিডিপি উন্নত হয় তখন তো অবশ্যই হিউম্যান ওয়েলফেয়ারটা হয়। তো এই ব্যাপারটাই ছিল অ্যাডাম স্মিথের অবজারভেশন ফ্রম অবজার্ভিং খুবই সাধারণ মানুষের ইন্টারাকশন গুলো। এটা বোঝা গেছে? জি মিস। এগুলোতে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তো একটু সুন্দর মতো বোঝার ট্রাই করতে হবে যে কিভাবে কি আসলো। এটা যদি আপনারা স্লাইড জাস্ট পড়তে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই মনোটোনাস হয়ে যাবে এই ব্যাপারটা। আচ্ছা, এখন এই যে স্পেশালাইজেশন বা ডিভিশন অফ লেবারের কথা আমি বললাম, এটার খুবই ভালো একটা উদাহরণ হলো গিয়ে ফোর্ড কার কোম্পানির কথা তো আপনারা জানেন সবাই, তাই না? আচ্ছা, তো এই যে ফোর্ড কারটা, ওরা যখন প্রোডাকশন স্টার্ট করলো মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ কার, তখন দেখা গেল এক একটা গাড়ি অনেক এক্সপেন্সিভ গাড়ি, অ্যাকচুয়ালি অনেক লাক্সারি আইটেম ছিল, যেটা আপনি পুরানকালের গাড়িগুলো দেখলেই বুঝবেন ওইগুলো দেখতে একদম অন্যরকম, একদম খুব আর্টিজানের ইন্ট্রিক্রেট কিছু ওয়ার্কস দ্বারা এই গাড়িগুলো তৈরি হতো, ঠিক আছে? তো ইট ওয়াজ হিউজলি এক্সপেন্সিভ সবার জন্য, তো সবাই কিনতে পারতো না। যখন ফোর্ড এরকম তাদের গাড়ি করা স্টার্ট করলো, বানানো স্টার্ট করলো, ইন্ডাস্ট্রি কি বলে এটাকে, সরি, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে গাড়ি বানানো স্টার্ট করলো, তখন দেখা গেল তাদের গাড়ি কেউ ওরকম কিনছে না, কিনতে পারছে না। তোরা চিন্তা করলো, আচ্ছা আমরা এমন করব যে গাড়ি লাক্সারি আইটেম হবে না, গাড়ি একটা অ্যাফোর্ডেবল আইটেম হবে, যে আমার ফ্যাক্টরিতে যারা কাজ করছে তারাই যেন গাড়ি কেনা দিয়ে স্টার্ট করতে পারে, তারা এরকম একটা চিন্তা করলো। তো তারা একটা জিনিসের আবিষ্কার করলো বা ইমপ্লিমেন্ট করলো, সেটাকে বলা হয় প্রোডাকশন বেল্ট, ঠিক আছে? বা অ্যাসেম্বলি লাইন, মুভিং অ্যাসেম্বলি লাইন। এটা কিরকম, যে ধরেন একটা গাড়ি যদি একজন মানুষ একটা গাড়ির হেডলাইটসও লাগাচ্ছে, টায়ারও লাগাচ্ছে, গাড়িকে কালারও করছে, সবকিছু যদি একটা মানুষ করে, একটা গাড়ি প্রডিউস করতে অনেক টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? তোরা কি বললো যে না, আমি কি করব, গাড়ির একদম মেটাল বডিটাকে আমি একটা প্রোডাকশন বেল্টের উপর চড়াই দিব, গাড়িটা আস্তে আস্তে যেতে থাকবে এবং এক একজন এক একটা জিনিস লাগাতে থাকবে। কেউ আমার গাড়িটাতে লাগাবে, লুকিং গ্লাসগুলো লাগাবে, কেউ আমার গাড়িতে রিয়ার ভিউ মিরর লাগাবে, কেউ আমার টায়ার লাগাবে, কেউ আমার হেডলাইটস লাগাবে। তো ওরা যখন দেখলো যেভাবে গাড়িটা যখন যাচ্ছে এবং এক একজন যে যেটা করে সে সেটা লাগাবে, তো তারা খুব স্পেশালাইজড হয়ে গেলো এবং অনেক কম সময় তারা, দেখা গেলো আগে যদি একদিন একটা গাড়ি বানাতে পারতো, তো তারা দেখা যায় যে একদিনে তারা 100টা গাড়ি বানায় ফেলতে পারলো। তো যেহেতু তাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেল, এবং এটার কারণে ধরেন আগে 100টা গাড়ি বানাতে 100 জন মানুষ লাগতো, সেখানে 100টা গাড়ি বানাতে এখন 10 জন মানুষ লাগে, তো তাদের কি হলো, লেবার কষ্ট কমে গেল। তো এইসব কারণে দেখা গেল যে তাদের নিজেদের ফ্যাক্টরি ওয়ার্কাররাই তাদের গাড়ি কিনতে পারছে, তো তারা গাড়িটাকে কম প্রাইসের করে অনেক মানুষের কাছে বিক্রি করে তারা প্রফিট করতে লাগলো। তো দিস ইজ হাউ স্পেশালাইজেশন অ্যাকচুয়ালি ওয়ার্কস, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলে এটাকে, অ্যাডাম স্মিথের আমি আপনাদেরকে এই যে এখন স্টার্ট করলাম যে ডিভিশন অফ লেবার, যে এক একজন এক একটা কাজ করে এবং দেন লাস্টে কম্বাইন করে, ঠিক আছে? এখন এই যে এক একজন এক একটা কাজ করছে, এটা কেন করে, এটা ওনার কোয়েশ্চেন ছিল। যে এই ধরেন আমি ব্রেড বানাচ্ছি, আপনি ওয়াইন বানাচ্ছেন, অ্যান্ড দেন উই এক্সচেঞ্জ, তাই না? কেন করি আমরা এক্সচেঞ্জটা? আমরা তো এমনি এমনি করে যাচ্ছি, ঠিক আছে আমি ব্রেড বানাচ্ছি, ও ওয়াইন বানাচ্ছে, আমার ব্রেড খেতে ইচ্ছা করছে, সরি আমার ওকে ওয়াইন দিতে ইচ্ছা করছে, আর ওরা আমাকে ব্রেড দিতে ইচ্ছা করছে, এর জন্য আমরা এক্সচেঞ্জ করছি। এরকম তো হয় না, তাই না? আমরা কি করি, যে ঠিক আছে আমি ব্রেড খাবো, ব্রেড আমি এরকম কি বলা যায়, তো ড্রাই ব্রেড আমি খেতে পারবো না, সো আই নিড সাম ওয়াইন, যে আমি ব্রেডের সাথে সিপ করবো যেন ব্রেডটা আমার সুন্দর গলা দিয়ে নেমে যায়।
এবং যে ওয়াইন করে সেও চিন্তা করে যে আচ্ছা খালি পেটে তো আমার ওয়াইন ড্রিঙ্ক করা তো ভালো হচ্ছে না, আমার লিভারের অবস্থা 12টা বেজে যাবে, সো আই শুড হ্যাভ সামথিং ওয়াইনের সাথে, তো আমার একটু ব্রেড লাগবে। তো এই যে চিন্তাটা, এটাকে অ্যাডাম স্মিথ বলল সেলফ ইন্টারেস্ট। যে মানুষকেও এমনি যে আমার খুব ইচ্ছা করছে চ্যারিটি ওয়ার্ক করা, হ্যাঁ অবশ্যই মানুষ চ্যারিটি ওয়ার্ক করে, বাট প্রোডাকশনের ক্ষেত্রে আমার খুব চ্যারিটি ওয়ার্ক করতে ইচ্ছা করছে, দ্যাটস ওয়াই আই এম প্রডিউসিং দিস, এই ব্যাপারটা আসলে হয় না। হয় কি, যে মানুষের একটা সেলফ ইন্টারেস্ট থাকে, যে আমি, ধরেন আপনার সেলফ ইন্টারেস্ট আছে, আপনি ক্লাসে আসছেন বিকজ ক্লাসে আসলে আপনি আপনার পড়াটা বুঝতে পারবেন এবং আপনি কি বলে অ্যাটেন্ডেন্সটা পাবেন। আমি আপনার সকালে এসে ক্লাস নিচ্ছি বিকজ আমি একজন এমপ্লয়েড এবং আমার নিজের যদি এমপ্লয়মেন্ট স্টেটাসটা রাখতে হয় তাহলে আমাকে আপনাদেরকে পড়াতে হবে প্রত্যেকদিন টাইম মতো এসে ক্লাসে, তাই না? তো এই ব্যাপারগুলো সেলফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন প্রোডাকশনকে কি বলা যায় ডিকটেট করে, বিভিন্ন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিগুলোকে ডিকটেট করে, ঠিক আছে? তো অ্যাডাম স্মিথ কখনো সেলফ ইন্টারেস্টকে খারাপ বলেনি, বাট হি সেড যে এই সেলফ ইন্টারেস্টটা আছে না, এটা যেমন এই প্রোডাকশন অ্যাক্টিভিটিটাকে ডিকটেট করে, এটা মার্কেটকেও ডিকটেট করে। কিভাবে? একটা প্রোডিউসার যখন প্রোডিউস করে তার মেইন টার্গেটটা কি বলে, তো তার এখানে সেলফ ইন্টারেস্ট কি? কেউ একজন বলেন। ধরেন আপনি একজন প্রোডিউসার, ঠিক আছে, আপনি কিছু জিনিস প্রোডিউস করেছেন, আপনি কেন প্রোডিউস করেন? এখানে আপনার ইন্টারেস্টটা কি? প্রফিট। হ্যাঁ, প্রফিট। আপনি প্রফিট কামাতে চান। এখন প্রফিটটা আপনি কিভাবে কামাতে পারবেন বলেন তো? by selling the goods. তো আপনার মেইন ইন্টারেস্ট হলো কি যে আপনি জিনিসগুলোকে বিক্রি করবেন, তাই না? এখন ধরেন আপনারা এখানে আছে, ক্লাসে কয়জন আছেন? 20-30 জন, ধরেন আপনার ক্লাসে 30 জন মানুষ আছেন, ঠিক আছে? এখন আপনার 30 জনেরই সেলফ ইন্টারেস্ট হলো কি জিনিস বিক্রি করবেন। বিক্রি করার জন্য আপনাকে মার্কেটে নিতে হবে, মার্কেটে একটা প্রাইস থাকে, তাই না, জিনিসের, যে একটা জিনিস এত টাকায় বিক্রি করা যায়, যে এটার ভিতরে কতটুকু লেবার খরচ হলো, কতটুকু আমার ক্যাপিটাল খরচ হলো, এসব মিলে একটা প্রাইস থাকে। তো আপনার ইন্টারেস্ট হলো কি জিনিস বিক্রি করবেন। এখন আমি ধরেন আসলাম মার্কেটে 31st প্রডিউসার বা সেলার, আমি কি আমার জিনিসপত্রের দাম, ধরেন আপনারা সবাই 30 জন মানুষ 30 জন কপি বিক্রি করছেন, খাতা বিক্রি করছেন, ঠিক আছে, ইউর সেলিং কপিস, এবং পার পিস হলো গিয়ে 20 টাকা করে ধরেন কপি, বা 30 টাকা। তো আপনারা 30 টাকা করে এক পিস করে কপি বিক্রি করছেন, এবং আমিও এই কপি বিক্রি মার্কেটে আসলাম, ঢুকলাম, যে আমারও সেলফ ইন্টারেস্ট বিক্রি করা। আমি কি এখন, যদি আমার বিক্রি করায় আমার ইন্টারেস্ট হয়, আমি কি এখন মার্কেটের 20 টাকার পরিবর্তে মার্কেটের 30 টাকার পরিবর্তে আমি 50 টাকা বা 100 টাকায় খাতা বিক্রি করব? আমি কিন্তু এটা করতে চাবো না, সেম জিনিস যদি বিক্রি করতে থাকি আমি। কারণ কি হবে, আমার ইন্টারেস্ট হলো কি বিক্রি করাতে। যদি আমি এত বেশি টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করি, কেউ কিনবে না, তাই না? কেউ কি কিনবে? সেম কপি 20 টাকা বিক্রি হচ্ছে আর এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে, আমরা কি কেউ কিনবো? কেউ কিন্তু কিনবো না। তো সেলফ ইন্টারেস্ট, সেন্স আমি বিক্রি করতে চাই, আমি ওই মার্কেট প্রাইসেরই কাছাকাছি বিক্রি করব, ধরেন আমি 20 থেকে 30 টাকার ভিতরে বিক্রি করব, তাই না? তো এইখানে সেলফ ইন্টারেস্ট, আমার বিক্রি করা সেলফ ইন্টারেস্ট আমাকে কি করতে হেল্প করলো, যে মার্কেটে একটা স্টেবল প্রাইস রাখতে হেল্প করলো, তাই না? ধরেন আবার একজন ওয়ার্কার, আপনারা স্যালারি নেগোশিয়েট করতে পারেন, তাই না? যখন মোটামুটি বাংলাদেশে এটা খুব বেশি কমন না হলেও মোটামুটি, যে আপনি যখন কোনো একটা জবে যান, আপনি স্যালারি নেগোশিয়েট করতে পারেন আপনার। তো এই নেগোসিয়েশনের সময় আপনি কি একজন ইন্টার্নের স্যালারি বলবেন 1,50,000 টাকা? ইউ নট গোনা আস্ক ফর দ্যাট, তাই না? কারণ ইন্টার্নের স্যালারি কখনো এত হয় না, ইউ নো দ্যাট, মার্কেট ফ্রি, আমরা সবাই জানি কিরকম স্যালারি থাকে, কিরকম কি থাকে। তো আমরা সবাই টোটালি জানি যে এরকমই হবে স্যালারি, আমরা ওটার কাছাকাছি ডিমান্ড করি, বিকজ অ্যাজ আ ওয়ার্কার অর অ্যাজ আ লেবার আপনার সেলফ ইন্টারেস্ট কি, যে আমি আমার লেবারটা বিক্রি করে কিছু আর্ন করব, রাইট? তো আপনার সেলফ ইন্টারেস্টটা আপনাকে আননেসেসারি অনেক বিশাল একটা ওয়েজ ডিমান্ড করতে দিবে না। তো এই যে অ্যাডাম স্মিথ বলেছে যে সেলারদের সেলফ ইন্টারেস্ট, তারপরে ওয়েজ লেবারদের সেলফ ইন্টারেস্ট, এবং এই ধরনের কনজিউমারদের সেলফ ইন্টারেস্ট, কনজিউমারদেরকে, যে আমি বাজারে একটা জিনিস কিনতে যাচ্ছি, ধরেন আমি মার্কেটে গেলাম, আমার একটা ল্যাপটপ কেনা দরকার, ঠিক আছে,
এখন আমি জানি যে ল্যাপটপের দাম আমার ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকার ভিতরে হবে। তো আমি এখন যদি করে বসে থাকি, আমার জিদ নিয়ে বসে থাকি যে না আমি ৫০,০০০ টাকার উপরে ল্যাপটপ কিনবই না। ঠিক আছে? একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমি ৫০,০০০ টাকার উপরে কিনবই না। আমার ওই জিদটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজে আসছে না। বিকজ আমার সেলফ ইন্টারেস্ট হলো আমার ল্যাপটপ কিনে ক্লাস করতে হবে, ক্লাস করাতে হবে। তো আমার কি হবে? সেলফ ইন্টারেস্ট আমাকে বাধা দেবে যে না তুমি এত লোয়ার প্রাইস ডিমান্ড করতে পারবা না। যেহেতু তোমার এটা দরকার সেহেতু তোমাকে এত টাকা বাজেট নিয়ে কিনতে হবে। তো এই যে অ্যাডাম স্মিথ বলল, কনজিউমার, প্রোডিউসার, ক্যাপিটালিস্ট, লেবার এদের সবার সেলফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি মার্কেটটাকে একটা স্টেবল করে, কোনো আনরিয়ালিস্টিক প্রাইস দেয় না এবং কোনো আনরিয়ালিস্টিক কোয়ান্টিটিও মার্কেটে থাকে না, এগুলো থাকে না। তো এটাকে উনি একটা মেটাফর ইউজ করে বোঝাতেন, ওইটাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড, যে মার্কেট অলওয়েজ এই সেলফ ইন্টারেস্টকে দ্বারা ড্রিভেন হয়ে একটা কি বলা যায় অপটিমাম আউটকাম দেয় বা একটা পারফেক্ট আউটকাম দেয়, যে যতটুকু মার্কেটে দরকার, যেই প্রাইসে দরকার, যেরকম দরকার ওই রকমই হবে। যখন মার্কেট ইজ ফ্রি অফ এনি ইনফ্লুয়েন্স তখন সে কি করবে, এই ইনভিজিবল হ্যান্ড বেসিক্যালি দ্য সেলফ ইন্টারেস্ট অফ পিপল করবে কি মার্কেটটাকে একটা পারফেক্ট আউটকাম দিতে সবসময় হেল্প করবে। এই মানুষের সেলফিশ মোটিভ ইন্ডিভিজুয়ালের এইটাই একটা মার্কেটকে রেগুলেট করে এবং সোশ্যালি ডিজায়ারেবল একটা আউটকাম দেয়। সো ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে যে ইনভিজিবল হ্যান্ড ব্যাপারটা কি, কোত্থেকে আসলো? জি মিস। দিস ইজ মানে এটা আপনাদের কাছে এখন মনে হয় এটা কি বলতেছে যে মার্কেটে এরকম এরকম তো হয় না। আমি বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানি আমাকে বিভিন্ন জিনিস অফার করবে, বাট রিমেম্বার এটা অনেক 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 পুরানো কালে এই 1776 এর টাইমের একটা থিওরি। ঠিক আছে, যে উনার সময় উনি মার্কেটকে জাস্ট অবজার্ভ করে, তখন কোনো স্ট্যাটিস্টিক্যাল টুল ছিল না। ঠিক আছে, উনি অবজার্ভ করে যখন একদম প্রথম এরকম ক্যাপিটালিস্টিক আরবান সোসাইটি আসলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসলো, বিভিন্ন ক্লাসের আবির্ভাব ঘটলো, তখন উনি এই থিওরিটা দিয়েছিলেন এবং ইট ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট অ্যাট দ্যাট টাইম। বিকজ মার্কেন্টালিস্ট থিওরিতে ছিল যে কিছু মানুষ থাকবে যারা সব কিছু ঠিক করবে, কিন্তু অ্যাডাম স্মিথ বললো যে না এটা হয় না। একদম মাইক্রো লেভেলের ইন্ডিভিজুয়াল ডিমান্ড, সাপ্লাই, ওয়ান্স, নিডস, ইন্ডিভিজুয়াল কিছু ইন্টারাকশন, ওইটা অ্যাকচুয়ালি ঠিক করে যে মার্কেটে ন্যাচারাল প্রাইসেস কি হবে, ওয়েজ কি হবে, কতটুকু জিনিস প্রডিউস করা হবে, কস্ট অফ প্রোডাকশন কি হবে, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তো উনার এই আইডিয়াটা থেকে আমাদের বর্তমানে যে ফ্রি মার্কেট ওই আইডিয়াটা আসে। ফ্রি মার্কেট কি? ফ্রি মার্কেট হলো কি যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের রোল থাকবে খুবই লিমিটেড এবং গভর্নমেন্টের রোল বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কান্ট্রির সভরেন্টি মেনটেন করা, এইসব জিনিসপত্র থাকবে। আর ফ্রি মার্কেট থাকলে কি কি সুবিধা? ফ্রি মার্কেট অ্যাকচুয়ালি ওই যে কম্পিটিশন থাকে, ইনভিজিবল হ্যান্ডের কথা বললাম, এবং ডিভিশন অফ লেবার থাকে। এই ব্যাপারগুলো থাকার জন্য দেখা যায় যে আমি একটা লোয়ার প্রাইসেসে সবকিছু পাচ্ছি, কোনো মানুষ খুব বেশি প্রফিট করতে মানে আনরিয়ালিস্টিক প্রফিট কেউ করে না, যে মনোপলিতে যে জিনিসটা হয় যে একটা কোম্পানি একদম দাম ঠিক করে রাখে, এরকম কিছু হবে না। এবং আমার একটা ওয়ার্কারদের একটা হাই ওয়েজ থাকে, ঠিক আছে, লেবারদের একটা হাই ওয়েজ থাকে। সো দিস ওয়াজ বেসিকলি অ্যাডাম স্মিথের আইডিয়া অফ ক্লাসিক্যাল ইকোনমি। বোঝা গেছে সবার ক্লাসিক্যাল ইকোনমি কি, যে ক্লাসিক্যাল ইকোনমিক আইডিয়াটা কি? যে আমার এককালে ছিল যে মার্কেট কিছু মানুষকে দিয়ে কন্ট্রোল হবে। ক্লাসিক্যাল ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ বলল যে না, মার্কেট নিজের মতো নিজে রেগুলেট করবে বাই দ্য ইনভিজিবল হ্যান্ড, যে মানুষের সেলফ ইন্টারেস্ট আছে এবং ওইটার মাধ্যমে মানুষ ইন্টারাক্ট করে এবং বিভিন্ন ক্লাসেস ইন্টারাক্ট করে অ্যাকচুয়ালি, এবং ওইটার মাধ্যমে মার্কেটে প্রাইস হয়, কোয়ান্টিটি হয়, একটা সোশ্যালি অপটিমাম আউটপুট আসে। এবং এটা কেন ভালো? কারণ এখানে আমার ডিভিশন অফ লেবার থাকে, স্পেশালাইজেশন থাকে, যে কারণে খুব কম কস্টে আমি করতে পারি, প্রোডাকশন করতে পারি। এবং এটা কেন দরকার? ইকোনমিক গ্রোথের জন্য দরকার। যেহেতু কম কস্টে প্রোডাকশন, তাহলে আমি কম কস্টে কম প্রাইসে সেল করতে পারবো। কম প্রাইসে সেল করলে এইটা
বেশিরভাগ মানুষের জন্য অ্যাফোর্ডেবল হবে এবং ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং প্রোডাকশনও অনেক বেড়ে যাবে, তো আমার জিডিপি বাড়বে, তো ইকোনমিক গ্রোথ হবে এবং ওভারঅল একটা হিউম্যান ওয়েলফেয়ার হবে। বোঝা গেছে সবার? জি মিস। ওকে, যদি অ্যাডাম স্মিথ বোঝা হয়ে থাকে তাহলে আমরা আমাদের সেকেন্ড ক্লাসিক্যাল ইকোনমিস্টের কাছে যাই। ওনার নাম হলো কি ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো অ্যাডাম স্মিথের মতোই ক্লাসিক্যাল ইকোনমিক্সের কথা বলে, কিন্তু ওনার চিন্তাটা একটু ডিফারেন্ট। অ্যাডাম স্মিথ যেরকম ডিভিশন অফ লেবারের কথা বললেন, ডেভিড রিকার্ডো বেসিক্যালি লেবারের থেকে আউটকামের ডিভিশনটা কিরকম হয়, যে এত প্রোডাকশন হচ্ছে, আমরা এত কিছু পাচ্ছি, লেবাররা কি পায়, ওয়েজেস পায়, ক্যাপিটালিস্টরা প্রফিট পায়, ল্যান্ডলর্ডসরা রেন্ট পায়, এই জিনিসগুলোর ডিভিশনটা কিরকম হচ্ছে, এটা কি ইনইকুয়াল নাকি এটা ইকুয়াল, এই ব্যাপারগুলো ইনইকুয়ালিটি আছে নাকি এখানে আমার কোনো একটা কোনো ফোর্স এটাকে অ্যাকচুয়ালি ঠিক করে ফেলে। তো ওনার এই জিনিসগুলো ওনার কনসার্নের বিষয় ছিল, বিকজ হি ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্স বাই বেসিক্যালি যখন ডেভিড রিকার্ডো আসলো তখন অলরেডি ক্যাপিটালিজম ওয়াজ অ্যান এস্টাবলিশড কি বলবো ইকোনমিক মোড অফ প্রোডাকশন। তো উনি যখন আসলেন তখন দেখলেন যে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, তারপরে ওয়ার্কিং ক্লাসের সাথে একটা ক্ল্যাশ লাগছে ক্যাপিটালিস্টদের, আবার ল্যান্ডলর্ডদের সাথে ক্যাপিটালিস্টদের একটা ঝামেলা হচ্ছে। তো ওই সময়টাতে উনি আসলেন এবং দেখলেন যে এই যে তিনটা সোশ্যাল ক্লাস আছে না, আমি বললাম যে লেবার, ক্যাপিটালিস্ট অ্যান্ড কি বলে ল্যান্ডলর্ড, রাইট? এই তিনটা মেজর সোশ্যাল ইকোনমিক ক্লাসের ভিতরে ইনইকুয়ালিটি এক্সিস্ট করে এবং এরা একে অপরের সাথে ক্ল্যাশ করতে থাকে খালি। কারণ কি দেখেন, ক্যাপিটালিস্টরা যে প্রফিটটা কামায়, আমি একজনকে এক্সাম্পল দিচ্ছি বাট ইট গোজ ফর তিনটা ক্লাসের জন্যই, যে ক্যাপিটালিস্টদেরকে যখন ওরা প্রোডাকশন করে ওদের দুইটা কস্ট আসে। একটা কি, যে ওরা এই যে ল্যান্ডের উপরে ফ্যাক্টরি বানাচ্ছে বা মার্কেট বানাচ্ছে, এটার জন্য ওদের ল্যান্ডলর্ডদেরকে রেন্ট দিতে হয় এবং যেহেতু লেবারদেরকে দিয়ে কাজ করাচ্ছে ওদের লেবারকে কি করতে হয়, লেবারদেরকে ওয়েজ দিতে হয়। আবার আপনি লেবারদের কথা চিন্তা করেন, ওদের ধরেন খাবার দাবার এই সামগ্রীগুলোর জন্য বা ধরেন থাকছে একটা হাউজিং, এই জায়গাগুলোর জন্য তাদের ল্যান্ডলর্ডদেরকে কিছু রেন্ট দিতে হয়। আবার ক্যাপিটালিস্টদেরকেও তাদের কিছু দিতে হয়, যেমন ধরেন তারা জামা কাপড় পরবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, সেটার জন্য তাদের আবার ক্যাপিটালিস্টদেরকে কিছু প্রাইস দিতে হয়, তাই না? তো এরকম প্রত্যেকটা ক্লাসই একে অপরের সাথে খুব ইন্টারকানেক্টেড এবং দেখা যায় যে একটা গ্রুপের গেইন কামস অ্যাট দ্য এক্সপেন্স অফ আরো দুইটা গ্রুপের। ঠিক আছে, যে যদি আমার ওয়েজ বেড়ে যায় তাহলে কি হবে, আমার ক্যাপিটালিস্টদের প্রফিট কমে যাবে, তাই না? এইরকম হয় ব্যাপারগুলো। তো ডেভিড রিকার্ডো এই জিনিসগুলোকে একটু সুন্দর মতো দেখার ট্রাই করলেন, ঠিক আছে, যে কিভাবে এই কাজগুলো আসলে হচ্ছে। তো অ্যাডাম স্মিথের ব্যাপারটা ছিল যে এই যে আমাদের বিভিন্ন সোশ্যাল ক্লাসেস আছে, ডিভিশন অফ লেবার আছে, ইন্টারাক্ট করে, তাই না? এটা সোশ্যাল ক্লাস একসাথে ইন্টারাক্ট করে, এইটা অ্যাকচুয়ালি ইকোনমিতে একটা হারমোনি আনে, যেটার মাধ্যমে আমাদের প্রোডাকশন গুলো হলো। মেইন আইডিয়া তো এটাই ছিল, যেরকম তিনটা ক্লাস একসাথে আসে, তিনটা ক্লাস ইন্টারাক্ট করে, ইন্টারাকশনটার মাধ্যমে আমার প্রোডাকশন হয়। কিন্তু ডেভিড রিকার্ডো বললেন আচ্ছা ঠিক আছে, প্রোডাকশন তো হয়, কিন্তু এই ইন্টারাকশন গুলো আবার গ্রোথকেও থ্রেটেন করে, যে যেহেতু এদের কনফ্লিক্ট লাগছে একজন আরেকজনের মাঝখানে, যে একজনের গেইন ইজ ইকুয়াল টু আরেকজনের লুজ, তো এইটা একজন আরেকজনকে ওরা থ্রেটেন করে, ঠিক আছে, এবং এটা আলটিমেটলি ইকোনমিক গ্রোথ হতে বাধা দেয়। ডেভিড রিকার্ডো তিনটা থিওরি দিলেন, একটা হলো গিয়ে লেবার থিওরি অফ ভ্যালিউ, একটা হলো গিয়ে থিওরি অফ রেন্ট, একটা হলো কি থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই তিনটা ওনার মেইন মানে সব থেকে আলোচিত থিওরি। আমি খুব সিম্পলি তিনটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে, একটু কনসেন্ট্রেশন দিবেন এখানে। আচ্ছা, সবার প্রথমে হলো গিয়ে
লেবার থিওরি অফ ভ্যালু। এখন আমাদের যে এক একটা জিনিস এক্সচেঞ্জ করি ওইটার ভিতরে ভ্যালু আছে, সে কারণে তো এক্সচেঞ্জ করি আমরা, তাই না? ধরেন আমি আপনাদেরকে অপরচুনিটি কস্ট যখন পড়াচ্ছিলাম, ইউ গাইজ রিমেম্বার রাইট, যে আমার কাছে সামনে দুইটা চয়েস আছে, যে আমি ঘুমাতে পারবো, আমি ক্লাসে যেতে পারবো। দুই ধরনের অ্যাকশন, কিন্তু এই দুইটা আমরা ইন্টারচেঞ্জলি ইউজ করি কারণ দুই টাইপের ভ্যালু জেনারেট করে। তা আমাদের মেইন কনসার্ন হলো কি ভ্যালুটা কি, তাই না? তো এরকম ডেভিড রিকার্ডো চিন্তা করতেন যে কোনো জিনিসের ভ্যালুটা আসলে কিসের থেকে আসে। তো উনি দেখলেন অ্যাকচুয়ালি কোনো জিনিসের ভ্যালুটা আসে ওই জিনিসটা করতে কতটুকু লেবার আমার লেগেছে। লেবার মানে এটা না যে কয়টা লেবার আমার লেগেছে, বাট কয়টা লেবার এফার্ট লেগেছে, ঠিক আছে? কতটুকু লেবার এফার্ট লেগেছে। যেমন ধরেন এটা আমি যদি খুব ইজিলি বলি, যে একটা শার্ট বানাতে আমার 1 ঘন্টা লাগে, কিন্তু একটা পেয়ার অফ শু বানাতে আমার 2 ঘন্টা লাগে। তো একটা শার্টের পিছনে লেবার ইজ ইকুয়াল টু 1 ঘন্টা ওয়ার্থ অফ লেবার, আর এক পেয়ার শুজ বানানোর ক্ষেত্রে আমার লেবার হলো গিয়ে 2 আওয়ার ওয়ার্থ অফ লেবার। তো আমি যদি এই দুইটাকে এক্সচেঞ্জ করি তাহলে আমি একটা পেয়ার অফ শুর পরিবর্তে 2টা শার্ট পেতে পারি। বোঝা গেছে ব্যাপারটা, যে লেবার অ্যাকচুয়ালি কতটুকু আমার এটার উপর স্পেন্ড হয় সেটার উপর আমার ডিপেন্ড করে যে দুইটা জিনিস কতটুকু এক্সচেঞ্জ হবে। বোঝা গেছে ব্যাপারটা, নাকি আরেকবার বলবো আমি? মিস আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, ব্যাপারটা হলো গিয়ে যে ডেভিড রিকার্ডো চিন্তা করছিলেন যে আচ্ছা কোনো একটা জিনিস তো এক্সচেঞ্জ হয় ইকোনমিতে, তাই না? যে ধরেন আমি এক্সচেঞ্জ অবশ্যই টাকার মাধ্যমে হয়, কিন্তু অ্যাট দ্য ভেরি এন্ড এটা এক্সচেঞ্জ হচ্ছে। যে আমি দোকানে গিয়ে ধরেন ধরেন আমি দোকানে গিয়ে ব্রেড কিনলাম, ঠিক আছে? আমি ব্রেডটা নিচ্ছি, দোকানদারকে টাকা দিচ্ছি। টাকা কি? একটা জাস্ট পিস অফ পেপার। আমার এই পিস অফ পেপারটা আর আমার এই ব্রেডটা কিভাবে আমরা আসলে মানে ইভ্যালুয়েট করি যে এই পিস অফ পেপারের পরিবর্তে আমি এতটুকু ব্রেড দিব। এইটা, জি সাইরা বলেন। আচ্ছা সাইরা না, সিরা। ম্যাম মনিরা, ম্যাম জি, জি। আমার একটা সরি মানে ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করার জন্য আমার অ্যাটেন্ডেন্সটা একটু কনসিডার করা যাবে? আমি আসলে বাইরে আছি তো ম্যাম, মানে আমি ক্লাসটা করতে পারতেছি না, আমি বারবার রিজয়েন করতেছি আর ঢুকতেছি আর কি। আপনি আমাকে একটু ইমেল করে দিলে ভালো হয়। জি ম্যাম। আমাকে ইমেল করে দিলে ভালো হয়। ও ইমেল, জি জি ম্যাম আমি ইমেল করে দেবো। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ডেবিট কার্ড তো চিন্তা করলেন এই যে আমাদের এক্সচেঞ্জটা হয় এটা কেন হয়। তো উনি চিন্তা করলেন যে আচ্ছা এক্সচেঞ্জটা হয় বিকজ এই প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিউ আছে, ঠিক আছে? এবং এই ভ্যালিউটা কিভাবে নির্ধারণ করা হয় উনি এটাও ভাবতে লাগলেন। তো উনি দেখলেন অ্যাকচুয়ালি কতটুকু লেবার লাগে একটা জিনিস প্রডিউস করতে, সেটাই ডিটারমাইন করে ওই জিনিসটার ভ্যালিউ। এবং এই লেবার কতটুকু লাগে এই জিনিসটা ডিটারমাইন করে যে এই দুইটা গুড কি পরিমাণে এক্সচেঞ্জ হবে। ধরেন 1 কেজি চাল, ধরেন 1 কেজি চাল এটা প্রডিউস করতে আমার ধরেন 1 মাস সময় লাগে, ঠিক আছে? 1 কেজি চাল প্রডিউস করতে আমার 1 মাস সময় লাগে। আর ধরেন আমার 1 কেজি ডাল প্রডিউস করতে, বা ধরেন 1 কেজি ব্রেড, এইটা প্রডিউস করতে আমার লাগে ধরেন কতক্ষণ বলতে পারি, 24 ঘন্টা লাগে, ঠিক আছে? তো 1 কেজি চাল প্রডিউস করতে আমার লাগে 1 মাস, আর 1 কেজি একটা ব্রেড প্রডিউস করতে আমার লাগে হলো গিয়ে কত বললাম, 24 ঘন্টা, ঠিক আছে? তো এখন আমার এটার এক্সচেঞ্জটা কিভাবে হবে, এটা লেবারের উপর ডিপেন্ড করে। যেহেতু আমার 1 কেজি চাল প্রডিউস করতে আমার 1 মাস ওয়ার্থ অফ লেবার লাগে, 1 মাস লেবার দেবার পরে আমি 1 কেজি চাল প্রডিউস করতে পারি। আর 1 কেজি ব্রেডের ক্ষেত্রে আমার জাস্ট 24 ঘন্টার লেবার দিলে আমার 1 কেজি ব্রেড প্রডিউস হয়ে যায়। তো এই দুইটা যখন এক্সচেঞ্জ হবে তখন এক্সচেঞ্জের রেশিওটা থাকবে যে 30টা ব্রেড ইজ ইকুয়াল টু 1 কেজি চাল। এই জিনিসটা ডেভিড রিকার্ডোর একটা
ইম্পর্টেন্ট ফাইন্ডিং ছিল যে বেসিকলি কোনো একটা জিনিসের ওয়ার্থ কি সেইটা ডিপেন্ড করে এটার ভিতরে কতটুকু লেবার এমবেডেড। যে ধরেন একটা বালিশের দাম হলো গিয়ে এইটা প্রডিউস করতে কতজন মানে কতখানি লেবারটা দেয়া লেগেছিল, নট কয়জন লেবার, মানে কতটুকু সময় ওয়ার্থ অফ লেবার লেগেছিল, ঠিক আছে? ওইটা ডিপেন্ড করে কোনো একটা জিনিসের ভ্যালুর ভিতরে। তো এটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং কেন? এটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং এই কারণেই যে বেসিকলি যে ক্যাপিটালিস্টিক সোসাইটিটা ওরা করে কি একটা প্রফিট রাখে, তাই না? কিন্তু এই প্রফিটটা কি অ্যাকচুয়ালি প্রকৃত মালিক ওরা? ওরা কিন্তু না। কারণ আমরা কি বলছি, ক্যাপিটালিস্টরা আর্ন কিভাবে করে? তারা একটা জিনিস বিক্রি করে সেটা থেকে টাকা আর্ন করে, তাই না? তো এই যে জিনিসটা বিক্রি করছে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি ক্যাপিটালিস্টরা কিছু বানিয়েছিল? ক্যাপিটালিস্টরা কিন্তু বানায়নি। কোনো একটা জিনিসের ভ্যালু আমরা কি বললাম, এটার ভিতরে কতটুকু লেবার দেয়া হয়েছে এইটার থেকে আসে। তো এই লেবারটা কারা দেয়? ওয়েজ লেবারাররা, তাই না? তো বেসিকলি একটা জিনিসের ভ্যালু বা একটা ইকোনমিতে ভ্যালু It's জেনারেট 12 কারা hours. করছে বলেন তো? কেউ পারবে না? লেবাররা। ইয়া, এক্স্যাক্টলি। যেহেতু আমার কোনো একটা জিনিসের ভ্যালু নির্ধারণ করা হয় কতটুকু লেবার দেয়া হচ্ছে এর পিছনে, তো মেইনলি একটা ইকোনমিতে ভ্যালু জেনারেট করে শুধুমাত্র লেবাররা। ক্যাপিটালিস্টরাও কোনো ভ্যালু জেনারেট করে না, আর ল্যান্ডলর্ডরা তো অবশ্যই না, বিকজ ল্যান্ড পুরোপুরি ন্যাচারাল রিসোর্স, তাই না? তো এই জিনিসটা ওনার একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ছিল। এই ব্যাপারটা এইটা না যে উনি এটা বলছে যে সব তুমি লেবারদেরকে দিয়ে দাও, সব মানে যা টাকা আসে সব লেবারদেরকে দিয়ে দাও, উনি এটা বলছে না। বাট দিস ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফাইন্ডিং যে লেবাররা অ্যাকচুয়ালি ভ্যালুটা জেনারেট করছে ইকোনমিতে। এবং এইটা যখন ডিস্ট্রিবিউশনের পার্সপেক্টিভটা আসে, নর্মালি চিন্তা করলে কি যেহেতু লেবাররা ভ্যালু জেনারেট করছে পুরাপুরি লেবারদের কাছে টাকাটা চলে যাওয়া উচিত, কিন্তু এটা যায় না। ক্যাপিটালিস্টরা একটা পোর্শন লেবারদেরকে দেয়, বাকিটা নিজেদের কাছে রেখে দেয়। তো এটা একটা ইনইকুয়ালিটি সৃষ্টি করে। কিন্তু যদি এরকম হয় যে ওয়েজ বেড়ে যেতে লাগে, ঠিক আছে, একটা পোর্শন ক্যাপিটালিস্টরা রাখে, একটা পোর্শন দিয়ে দেয় লেবারদের ওয়েজ হিসেবে। কিন্তু ধরেন প্রাইস আমার সেমই আছে, কিন্তু যেহেতু ওয়ার্কাররা এখন ডিমান্ড করছে যে না ভ্যালু আমরা জেনারেট করি তো আমাকে তুমি সব দিয়ে দিবা, ঠিক আছে? তো এটা যখন হতে থাকে তখন ওয়েট যদি আমি বাড়াতে থাকি আস্তে আস্তে, তখন আমার কি হবে বলেন তো? ভ্যালিউ বাড়তে থাকবে। না, ভ্যালিউ বাড়তে থাকবে না, ভ্যালিউ জেনারেট করে লেবার। আমি যদি লেবারদের ওয়েজ জেনারেট করি তাহলে কি হবে, আমার প্রফিটটা কমে যাবে। এক্স্যাক্টলি, ক্যাপিটালিস্টদের প্রফিট আমার কমে যেতে থাকবে। এটা ক্যাপিটালিস্টরা চায় না এবং এটা ন্যাচারালি হয় না, বিকজ তখন মানে ওনাদের আইডিয়ার কথা বলছি। তখন ব্যাপারটা এরকম ছিল, যদি আমি লেবারদের ওয়েজ ইনক্রিজ করি তাহলে তারা একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবে। কমফোর্টেবল লাইফ লিড আমার যা লাগবে তার থেকে আর অনেক বেশি আছে, তাই না? কমফোর্টেবল লাইফ লিড মানে তো এইটাই যে সাবসিস্টেন্সের উপরে আমি বেঁচে নাই, আমি হলাম কি লাক্সারি বিভিন্ন এফোর্ড করতে পারছি। তখন দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে? যেহেতু পপুলেশন ইনক্রিজ করবে, পপুলেশন ইনক্রিজ করা মানে কি, তারা একটা পর্যায়ে তারাও লেবার মার্কেটে ঢুকে যাবে। তো তারা লেবার মার্কেটে ঢুকে যাওয়া মানে হলো কি তখন আবার অনেক বেশি লেবার হয়ে যাবে, আবার বেশি কম্পিটিশন চলে আসবে, তো ওয়েজেস একটা সময় ফল করবে। তো লং টার্মে অ্যাকচুয়ালি ওয়েজেস ওইভাবে ইনক্রিজ করে না। এটা ওয়াজ ডেভিড রিকার্ডোর একটা ফাইন্ডিং। ওনার দুইটা ফাইন্ডিং ছিল এখানে, একটা হলো কি যদি আমি ওয়েজ বাড়িয়ে দিই তাহলে আমার প্রফিট কমে যাবে। তো এটা একটা ক্লাস কনফ্লিক্ট, ঠিক আছে? যে ক্যাপিটালিস্টরা চাবে না ওয়েজ বাড়াতে, লেবাররা চাবে ওয়েজ বাড়াতে। যেহেতু লেবাররা বলবে যে তাদের আর্গুমেন্ট হলো কি যে না আমি তো সব ভ্যালু জেনারেট করছি, আমাকে তুমি প্রফিট দিয়ে দাও বেশি, আমাকে ওয়েজ বাড়ায় দাও। আর ক্যাপিটালিস্টরা বলবে যে না তোমাকে যদি আমি ওয়েজ বাড়াই দিই আমার প্রফিট কমে যাবে। তো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, এই ক্লাস কনফ্লিক্টটা। তাহলে কি হবে, ক্যাপিটালিস্টরা বলবে ধুর লেবারদেরকে এত টাকা দিতে আমার কোনো প্রফিট থাকে না, আমি প্রোডাকশনই করবো না, ওরা এটা বলবে, তাই না? তো এটা একটা সমস্যা, লেবাররা তখন আর চাকরি পাবে কোথায়? এটা একটা সমস্যা তারা আইডেন্টিফাই করলো। এবং সেকেন্ড ফাইন্ডিং ছিল ডেভিড রিকার্ডোর
যে ঠিক আছে লং টার্মে যদি এরকম ওয়েজ এরকম বাড়তে পারে না, বিকজ ওয়েজ বাড়লে পপুলেশন বেড়ে যাবে, এবং পপুলেশন বাড়লে আলটিমেটলি আমার অনেক লেবার মার্কেটে এন্টার করবে, কম্পিটিশন বেড়ে যাবে, তো ওয়েজ আলটিমেটলি ফল করবে। ডেভিড রিকার্ডোর আরেকটা ছিল হলো কি, এটা এটা তার ফাইন্ডিং ছিল থিওরি, লেবার থিওরি অফ ভ্যালুর থেকে। সেকেন্ড থিওরি যেটা ওনার থিওরি অফ রেন্ট, সেটা থেকে তার ফাইন্ডিং ছিল যে ল্যান্ড, এত যে ল্যান্ড আছে পৃথিবীতে সব ল্যান্ড সমান না, কিছু কিছু ল্যান্ড হাইলি ফার্টাইল এবং কিছু কিছু ল্যান্ডের ফার্টিলিটি অনেক কম, হেন্স প্রোডাক্টিভিটি কম। কিন্তু যখন এরকম নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে, মানুষজন ফ্যাক্টরিতে যাচ্ছে, কাজ করছে, ওয়েজ পাচ্ছে, তাদের বংশবৃদ্ধি হচ্ছে, পপুলেশন ইনক্রিজ করছে, তখন দেখা যায় ওই যে একদম লেস প্রোডাক্টিভ, লেস ফার্টাইল ল্যান্ড, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট টু। এবং ওইটার কারণে কি হয় যে ওইটা থেকে তো অত বেশি আমার আউটপুট আসে না, তো আলটিমেটলি একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয় পুরা ইকোনমিতে, খাবারের ক্ষেত্রে। তো ক্রাইসিস তৈরি হওয়ার কারণে কি হয়, যখন জিনিস কম থাকে তখন কি হয় জিনিসপত্রের, বলেন তো? দাম বেশি থাকে। দাম বেড়ে যাবে মিস। দাম বেড়ে যাবে। তো দেখেন দাম কিন্তু বাড়ছে জাস্ট বিকজ কিছু কিছু ল্যান্ডের প্রোডাক্টিভিটি কম। কিন্তু ধরেন দাম বেড়ে গেল, এখন যেসব ল্যান্ডের প্রোডাক্টিভিটি বেশি তারা কি অলরেডি জিনিসপত্র বেশি বানাচ্ছে, তাই না? এবং বেশি বানাচ্ছে প্লাস দাম এটা বেড়ে যাচ্ছে, তো তাদের কি একটা এক্সট্রা আর্নিং হয়ে গেল না, রেন্ট, একটা এক্সট্রা রেন্ট তারা আর্ন করতে পারছে। তো ডেভিড রিকার্ডো বললো যে এটা একটা সমস্যা। সমস্যা কিভাবে, যখন এরকম পপুলেশন বাড়ছে, কিছু ল্যান্ডের ফার্টিলিটি কম, প্রোডাক্টিভিটি কম, এইসব কারণে আমার ল্যান্ডের রেন্ট বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভ ল্যান্ডগুলোর রেন্টও বেড়ে যাচ্ছে, তখন রেন্ট বাড়ার কারণে কি হবে, এখন ক্যাপিটালিস্টদের কি করতে হবে, প্রফিটের অনেকখানি অংশ রেন্টে দিয়ে দিতে হবে না? তো তাদের কি প্রফিট কমে যাবে, তাই না? যে একটা জিনিসের দাম কি থাকে, যে এটা বানাতে কতটুকু লেবার লাগছে, মানে প্রাইস কিভাবে ঠিক হয়, নট ভ্যালু, প্রাইসের কথা বলছি, যে এটা বানাতে আমার কি কি লাগছে, সেই কাঁচামালগুলোর একটা কস্ট আমার প্রাইসে রিফ্লেক্ট করে এবং কিছুটা প্রফিট। তো প্রাইসে থাকে ওয়েজ, লেবারদের ওয়েজ, প্রাইসে থাকে এই যে ল্যান্ডের ভিতরে আমি বানাচ্ছি ল্যান্ডের রেন্টের কিছুটা, এবং ক্যাপিটালিস্টদের প্রফিট। তো যখন আমার ক্যাপিটালিস্টরা দেখছে যে রেন্ট বেড়ে যাচ্ছে, তখন কি হবে, তাদের প্রফিট ফল করবে না? তো এইটাও একটা ক্লাস কনফ্লিক্ট। এই ক্লাস কনফ্লিক্টটা হলো কি ক্যাপিটালিস্ট আর ল্যান্ডলর্ডদের ভিতর। ল্যান্ডলর্ড বলবে যে না, আমাকে দাম বাড়িয়ে দাও ল্যান্ডের, যেহেতু জিনিসপত্র কম আছে তো তোমার এখন বেশি দামে ল্যান্ড রেন্ট করতে হবে। আর ক্যাপিটালিস্টরা বলছে যে না, আমরা এত দামে কেন ল্যান্ড রেন্ট করবো, এত দামে ল্যান্ড রেন্ট করলে তো আমার হয়ে যাবে, আমার প্রফিট কমে যাবে। তো এই যে ক্লাস কনফ্লিক্টগুলো লাগে না, যে পপুলেশন বাড়ছে, ল্যান্ড কম, জায়গা কম, লেবাররা অনেক বেশি কি বলবো বার্গেনিং পাওয়ার পেয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলোকে সলভ করার জন্য ডেভিড রিকার্ডো একটা থিওরি দিলেন, সেটাকে বলা হয় কম্পারেটিভ অ্যাডভান্টেজ, দ্য থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। যখন ডেভিড রিকার্ডো ছিলেন তখন একটা ল ছিল, লটাকে বলা হতো কর্ন ল। কর্ন লটা কি, তখনকার দিনের কর্ন ল হলো কি এখনকার দিনের ট্যারিফ, ট্রাম্পের ট্যারিফ, ঠিক আছে? ট্রাম্পের ট্যারিফ কেন বলছি, ট্রাম্প বলছে যে আমি আমার ঘরের ইন্ডাস্ট্রিগুলোকে, আমেরিকান ইন্ডাস্ট্রিগুলোকে ফ্লোরিশ করতে সাহায্য করব। কিভাবে করব, যে বাহিরের কোনো মার্কেটের জিনিস আমার দেশে ঢুকবে না। তো কর্ন ল ছিল এরকম, যে বিভিন্ন দেশ, ধরেন ইংল্যান্ডের কথা যদি আমি বলি, ইংল্যান্ড বলতে যে না, আমাদের কর্ন ফার্মারদেরকে আমি প্রোটেক্ট করব, বাইরের দেশ থেকে কোনো কর্ন আমি আনতে দিব না, এটার উপর আমি হিউজ ট্যারিফ দিয়ে রাখবো। তো সেটা হলো কি কর্ন ল। তো ডেভিড রিকার্ডো এই জিনিসটার অপোজ করলেন, যে না, অলরেডি ল্যান্ডের রেন্ট অনেক বেশি, এবং এরকম বেশি থাকতে যদি থাকে তাহলে ক্যাপিটালিস্টরা কি দেখবে না, নিজেদের কোনো প্রফিট দেখবে না, তো ক্যাপিটালিস্টরা ইনভেস্ট করা বন্ধ করে দিবে, ইনভেস্ট করা বন্ধ হলে ইকোনমিক গ্রোথ থেমে যাবে। তো আমাদের সব কর্ন ল রাখলে চলবে না, আমাদের কি করতে হবে, ট্রেডকে ফ্রি করতে হবে। কেন ট্রেডকে ফ্রি করতে হবে, এটার জন্য উনি এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরিটা দিলেন। দুই প্রকারের অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? একটা হলো কি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, একটা হলো কি কম্পারেটিভ অ্যাডভান্টেজ।
আপনারা সবাই আই থিঙ্ক দেখতে পাচ্ছেন এই টেবিলটা, তাই না? দেখতে পাচ্ছেন তো সবাই? জি মিস। আমি খুব সিম্পল দুইটা এক্সাম্পল দিয়ে কম্পারেটিভ অ্যাডভান্টেজ এন্ড অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বোঝানোর ট্রাই করছি। ধরেন বাংলাদেশে 100 জন লেবার আছে। ইউএসএ তেও 100 জনই লেবার আছে, 100 জনের বেশি কিন্তু লেবার নাই কোনো কান্ট্রিতে। গিভেন দ্যাট 100 জন লেবার, দুইটা জিনিস শুধুমাত্র প্রডিউস হয় কান্ট্রিতে। একটা হলো গিয়ে আরএমজি, একটা হলো গিয়ে সফটওয়্যার। এই দুইটা কান্ট্রিতে এই দুইটা জিনিস প্রডিউস হচ্ছে, দুইটা কান্ট্রিতে মাত্র 100 জন লেবার আছে। এখন যদি খুব ভালো মতো দেখেন, এখানে বলা হচ্ছে এই 100 মানে হলো কি, যদি বাংলাদেশ 1 বছরে বা 1 মাস ধরি, 1 মাসে 100 জন লেবার ইউজ করে, মানে তার ফুল লেবার ফোর্স ইউজ করে, তাহলে তারা 100 ইউনিট অফ আরএমজি বানাতে পারে। ধরেন 100টা টি শার্ট বানাতে পারে। 100 জন লেবার আছে, সেটাকে 1 মাস যদি ফুললি এমপ্লয় করে, তাহলে বাংলাদেশ 100টা টি শার্ট বানাতে পারে। আর যদি টি শার্ট না বানিয়ে সে চিন্তা করে যে না, আমি আমার ফুল যত 100 জন লেবার আছে সবাইকে দিয়ে আমি সফটওয়্যার বানাবো, তাহলে দেখা যায় 1 মাস যদি 100 জন লেবার বাংলাদেশে কাজ করে, তাহলে তারা মাত্র 20টা সফটওয়্যার বানাতে পারছে। ঠিক আছে, একটু ক্লিয়ার? এখন আসি ইউএস এর ক্ষেত্রে। ইউএসএ তো 100 জন লেবার, ওরাও 100 জন লেবারকে 1 মাস ইউজ করছে, করে দেখা গেল ওরা 100টা টি শার্ট বানাতে পারে। এবং দেখা গেল ওরা যদি টি শার্ট বাদ দিয়ে ওরা যদি সফটওয়্যার বানায় ওই সেম 100 জন লেবারকে ইউজ করে 1 মাস, তাহলে দেখা যায় ওরা 200টা সফটওয়্যার বানাতে পারে। এখন সিম্পলি যদি আপনারা দেখেন, এখানে কি ইউএস বেশি বানাতে পারে না জিনিস? দুইটার ক্ষেত্রেই, আরএমজির ক্ষেত্রেও সফটওয়্যারের ক্ষেত্রেও সেম লেবার সেম টাইম ইউজ করে ইউএস বেশি জিনিস বানাতে পারছে না? দুইটার ক্ষেত্রে, রাইট? তো আমরা এখানে বলবো ইউএস হ্যাজ দ্য অ্যাবসলিউট অ্যাডভান্টেজ অফ প্রডিউসিং আরএমজি অ্যান্ড সফটওয়্যার। ঠিক আছে, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ মানে রিগার্ডলেস ওরা আরএমজি বানাচ্ছে কি সফটওয়্যার বানাচ্ছে, দুইটাই ওরা বাংলাদেশের থেকে বেশি বানাতে পারে। ঠিক আছে, সো দিস ইজ ইউএসএস অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। এখন আমরা আসি কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেটা ডেভিড রিকার্ডো বলেছেন। ডেভিড রিকার্ডো মনে করতেন যদি দুইটা কান্ট্রি ট্রেড করে, তাহলে আমরা এই যে আমাদের হাই রেন্ট চায়, লেবাররা অনেক বেশি ওয়েজ ডিমান্ড করে, এইসব সমস্যাকে আমি সমাধান করতে পারবো। ঠিক আছে, কিভাবে? আমরা তো লেবার অ্যান্ড সময়ের বয়সতে দেখলাম, আমরা এখন দেখবো যে আরএমজি বানাতে কতটুকু সফটওয়্যার স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, বাংলাদেশকে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু দেখি। ঠিক আছে, আই থিঙ্ক ইটস ফর বাংলাদেশ, রাইট? ওকে, আমরা একটু দেখি বাংলাদেশের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, ধরেন বাংলাদেশ মনে করলো যে বাংলাদেশ কিন্তু দুইটা জিনিসই বানাতে পারে, আরএমজিও বানাতে পারে, সফটওয়্যার বানাতে পারে। এখন বাংলাদেশ চিন্তা করলো, যদি ধরেন আমি আরএমজি ইউজ করে, আমরা অপরচুনিটি কস্ট করেছি, তাই না? আরএমজি বানানোর অপরচুনিটি কস্ট কি বলেন তো? 100টা আরএমজি বানানোর অপরচুনিটি কস্ট কি বলেন? কেউ পারবেন না? 20টা সফটওয়্যার। এক্স্যাক্টলি, যদি আমি 100টা আরএমজি বানাতে চাই, আমার পুরা লেবারকে ইউজ করে আমার কি করতে হবে? 20টা সফটওয়্যার আমি বানাতে পারবো না। তো যদি বাংলাদেশ 100টা আরএমজি বানাতে চায়, ওর 20টা সফটওয়্যার এক্সক্লুড করে দিতে হবে ওর ইকোনমি থেকে। তো বেসিক্যালি আমরা চিন্তা করতেছি যে ধরেন আমি এটা যদি উপরে নিই, যে একটা গার্মেন্ট বানানোর কস্ট কি? 100টা গার্মেন্ট বানানোর কস্ট হলো গিয়ে আমার 20টা আরএমজি, তাই না? তাহলে আমার একটা আরএমজি বানানোর কস্ট কি বলুন তো? 20/100 না, মানে 0.2। মানে আমি যদি একটা গার্মেন্ট, একটা জাস্ট টি শার্ট বানাতে চাই, তাহলে আমার 0.2 ইউনিট অফ সফটওয়্যার বাদ দিয়ে দিতে হবে। এটা বোঝা গেছে সবার? এটা আমি পার ইউনিটে নিয়ে আসছি জাস্ট, আর কিছু না। ঠিক আছে, যদি আমি 100টা গার্মেন্ট খালি বানাতে চাই, আমাকে 20টা আরএমজি স্যাক্রিফাইস করতে হবে। সো আমি যদি একটা গার্মেন্ট জাস্ট বানাতে চাই, তাহলে আমাকে 0.2টা সফটওয়্যার আমার লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন
আমি যদি চিন্তা করি আচ্ছা আমি আরএমজি বানাবো না, বাংলাদেশ হলো গিয়ে এখন আমরা টেকনোলজিক্যাল গ্রোথে ফোকাস করব, তো আমরা জাস্ট সফটওয়্যার বানাবো। তো যদি আমি 20টা সফটওয়্যার বানাতে চাই, আমার অপরচুনিটি কস্ট কি বলেন তো? Ma'am, 100 units of R&D products. এক্স্যাক্টলি। তো আমি এখন দেখবো আচ্ছা ঠিক আছে, যদি আমি 20টা বানাতে চাই তাহলে 100টা, যদি আমি একটা সফটওয়্যার বানাতে চাই তাহলে আমার কি হবে, 5টা টি শার্ট আমাকে বাদ দিয়ে দিতে হবে। এটা গেল বাংলাদেশের ক্ষেত্রে। এখন আমরা আসি ইউএস এর ক্ষেত্রে। যদি আমি ইউএস এর কথা চিন্তা করি, তাহলে দেখেন কি সেম ইউএস এ যদি আমি 150টা বানাতে চাই তাহলে আমাকে 200 সফটওয়্যার আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো ইউএস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা গার্মেন্টস এর ক্ষেত্রে কি হয়, আর একটা সফটওয়্যার ক্ষেত্রে কি হয়। এখন একটা মজার জিনিস দেখেন, ঠিক আছে, আমি যদি এটাকে একটা টেবিলে বসাই, এই যে ইউএস একটা গার্মেন্ট করতে চাইলে ইউএসএ 1.33 সফটওয়্যার স্যাক্রিফাইস করতে হবে। একটা সফটওয়্যার বানাতে চাইলে আমাকে 0.75 গার্মেন্ট আমাকে স্যাক্রিফাইস করে দিতে হবে। এখন এটাকে আমি একটা টেবিলে বসালাম, ঠিক আছে। দেখেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমার যদি আমি আরএমজি বানাতে চাই তাহলে আমার সেটার 1 ইউনিট আরএমজি, ঠিক আছে, 1 ইউনিট হিসেবে আমি ধরছি, তাহলে আমার 20টা সফটওয়্যার করতে হবে, ঠিক আছে, 1 ইউনিট। এটার ক্ষেত্রে আমার হবে 1 ইউনিট, ঠিক আছে। তো আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে আরএমজি বানাতে চাই আমাকে 0.2 ইউনিট অফ সফটওয়্যার স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু ইউএস যদি বানাতে চায়, দেখেন ওকে কি করতে হবে, 1 ইউনিট আরএমজি বানাতে হলে ওকে 1.33 সফটওয়্যার স্যাক্রিফাইস করে দিতে হবে। তো এই দুইটা যদি আমি কম্পেয়ার করি আরএমজির ক্ষেত্রে, যে সফটওয়্যার এখন পুরো ভুলে যান, আরএমজির ক্ষেত্রে তো স্যাক্রিফাইস কার বেশি করতে হয় বলেন তো? 1 ইউনিট আরএমজি যদি বানাতে চাই ইউএস এর বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখন আমরা দেখি সফটওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যারের ক্ষেত্রে বাংলাদেশের কি করতে হয়, 5টা গার্মেন্টস স্যাক্রিফাইস করে দিতে হয়, 5 ইউনিট অফ গার্মেন্টস। কিন্তু ইউএস এর কি করতে হয়, অনেক অল্প গার্মেন্টস স্যাক্রিফাইস করতে হয় না 1 ইউনিট বানাতে হলে। তো এইটাকে আমরা বলি কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ, ঠিক আছে, স্যাক্রিফাইসের উপর ডিপেন্ড করে। কারণ আপনি কিন্তু ইকোনমিতে খালি যেহেতু আমি বানাই তাহলে আমি খালি গার্মেন্ট বানাবো, বা আমি খালি মানে ইকোনমিতে আমি একা ইকোনমির সব চাহিদা মেটাতে পারবো না, তাই না? এবং ইকোনমির সব চাহিদা আমাকে মেটাতে হবে। তো এটার কারণে আমি স্যাক্রিফাইস দেখি যে ঠিক আছে আমি একটু দেখি যে যদি আমি আরএমজির কথা চিন্তা করি স্যাক্রিফাইস কাকে বেশি করতে হয়। কারণ দুই দেশেই কিন্তু আমাদের জামা কাপড়ও লাগবে, আমাদের টেকনোলজিও লাগবে, রাইট? দুই দেশে দুইটা জিনিস লাগবে। এখন আমি দেখি কাকে কোন জিনিসটা বানাতে হলে বেশি ছাড় দিতে হয়। আমরা যখন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পড়েছিলাম, আমরা পড়েছিলাম এরকম একটা জায়গায় প্রডিউস করে যেখানে দুইটাই আমার নিড হিসেবে এফিশিয়েন্ট, কিন্তু একটা বেশি বাড়াতে হলে কিন্তু আরেকটাকে আমার স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে, তাই না? তো আমরা এখন মানে আপনাদের যদি পিপিসি মনে থাকে তখন একটা বাড়াতে হলে কিন্তু আরেকটা কমে যায়, এটা মনে আছে তো আপনাদের, তাই না? ইউ গাইস রিমেম্বার দ্যাট পিপিসি কার্ভটা, একটা বাড়াতে হলে আমার আরেকটা কমে যাচ্ছে। তো যেহেতু কমে যাচ্ছে আমাকে দেখতে হবে স্যাক্রিফাইসটা কার ক্ষেত্রে কম করতে হয়। তো যদি আরএমজির কথা ধরি, স্যাক্রিফাইস ইউএসএ কে বেশি করতে হয় আরএমজি বানাতে গেলে। আর যদি সফটওয়্যারের কথা ধরি, স্যাক্রিফাইস বাংলাদেশকে বেশি করতে হয়। তো কেউ কি বেশি স্যাক্রিফাইস করতে চাবে? কেউ কিন্তু বেশি স্যাক্রিফাইস করতে চাবে না। তো আমাদের যদি চিন্তা করেন ইউএস বলে যে আচ্ছা যেহেতু আমাকে আরএমজি কম স্যাক্রিফাইস করতে হয়, তো আমি একটা কাজ করি, আমি খালি সফটওয়্যার বানাই। দেখেন সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু কম করছে, বাংলাদেশে বেশি স্যাক্রিফাইস করতে হয়, ইউএস এর কম স্যাক্রিফাইস করতে হয়। তো ইউএস মনে করবে যে আচ্ছা যেহেতু আমাকে কম স্যাক্রিফাইস করতে হয় তো আমার এটার ক্ষেত্রে একটা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ আছে, কম্পেয়ার টু বাংলাদেশ আমি কম স্যাক্রিফাইস করি, ঠিক আছে, সেটা থেকে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজটা আসছে যে যেহেতু বাংলাদেশের তুলনায় আমি বাংলাদেশ কম্পেয়ার টু বাংলাদেশ আই স্যাক্রিফাইস লেস গার্মেন্ট, তো আমি সফটওয়্যার বানাবো। বোঝা গেছে? যেহেতু আমি কম স্যাক্রিফাইস করতে হয় আমাকে,
তো আমি কম স্যাক্রিফাইস করে বানাতে পারলে আমিই বানাই, বাংলাদেশকে কেন এত কষ্ট দিলাম? সফটওয়্যার আমি বানাই। আরএমজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ দেখলো আমাকে কম জিনিসপত্র স্যাক্রিফাইস করতে হয়, তো আমি বানাই। ইউএসএ কি দরকার? ইউএসএ তো বেশি জিনিসপত্র স্যাক্রিফাইস করতে হয়। তো হোয়াট উইল হ্যাপেন ইজ ইউএস সফটওয়্যার বানাবে, ঠিক আছে, যেহেতু ওর কম করতে হয়, তো ইউএস সফটওয়্যার বানাবে আর বাংলাদেশ বানাবে হলো কি আরএমজি, ঠিক আছে। তো বানিয়ে দুইজনের পরে এক্সচেঞ্জ করে ফেলবে। তো এভাবে যেহেতু বাংলাদেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আরএমজিতে, ইউএস এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ সফটওয়্যারে, ওরা নিজেরা এভাবে বানাবে, দেন ওরা এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করার ফলে কি হবে? ও বেটার অফ থাকবে, ও বেটার অফ থাকবে, কেউ দাম বেশি দিয়ে কিছু করতে হবে না, ঠিক আছে। কারণ ওইটা কিন্তু স্যাক্রিফাইস থেকে আসছিল, যে আমার যদি রেন্ট বাড়িয়ে দিতে হয় তাহলে আমাকে প্রফিট স্যাক্রিফাইস করতে হবে। তো যেহেতু বাংলাদেশে আমি দেখি যে, যেমন ধরেন আমরা কেন দেখি যে ইউএস থেকে, ইউরোপ থেকে বাংলাদেশে ফ্যাক্টরিতে এসে জামা কাপড় বানায় নিয়ে যায়, কারণ ওদের ওইখানে লেবার কস্ট অনেক বেশি, আমাদের এখানে কম। তা আমাদের এটা একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ যে আমরা একটু কম টাকায় এখানে প্রডিউস করতে পারি, এটা আমাদের বেশি অত স্যাক্রিফাইস করতে হয় না ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে ওদের এখানে। তো ওরা এখানে আরএমজি বানায় আর ওইখানে ওরা প্রফিটটা করে, ঠিক আছে। বোঝা গেছে মোটামুটি এই জিনিসটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আমি এটা আরেকবার গো থ্রু করবো, বাট দিস ইজ বেসিকলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যে আমরা দেখি স্যাক্রিফাইস কার কত বড়, যার স্যাক্রিফাইস যত ছোট সে সেটাতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে তার, ঠিক আছে। তো সে সেটা প্রডিউস বেশি করবে। বোঝা গেছে সবার মোটামুটি? এটা আইডিয়া তো হয়েছে, তাই না? বলেন, না বুঝলেও বলেন আমাকে, তাহলে আমি আরো যতটা সম্ভব ইজিলি করে এটা বোঝানো ট্রাই করবো। এই টপিকটা একটু কমপ্লিকেটেড, আই হ্যাভ টু সে দিস, কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এটা থেকে আপনাদের কোনো ম্যাথস আমি দিব না, সো রিল্যাক্স। বাট এটার আইডিয়াটা আপনাদের একটু থাকতে হবে, এক্সাম্পল আপনাদের বুঝতে হবে যে এইভাবে জিনিসটা হয়। আমি যদি আপনাদেরকে বলি যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাকে বুঝায় দাও, তো আপনার এটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বোঝাতে হবে, ঠিক আছে। আজকে আই থিঙ্ক ক্লাসের আর টাইম নাই, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সেকশন 1 আজকে 15 তারিখ, রাইট? ওকে। তাজরিয়ান তানভীর, প্রেজেন্ট মিস। মাশফুন হোসেন, প্রেজেন্ট মিস। আফিয়া ইবনাথ, প্রেজেন্ট ম্যাম। শ্রেয়াজু মনিরা, ঐশী দত্ত, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, সুমাইয়া রামিসা, প্রেজেন্ট ম্যাম। ফাইরুজ সুহালা, ফারদিন ইকবাল, প্রেজেন্ট মিস। আমার ইন্টারনেটের প্রবলেম করছিল মিস। হ্যালো, ওকে ফাইরুজ সুহালা। জি। ফারদিন ইকবাল প্রেজেন্ট। সাদিয়া আফরিন, প্রেজেন্ট ম্যাম। সুমাইতা জামান, প্রেজেন্ট ম্যাম। তাওহিদ বিন হামিদ, Present, ma'am. মাশরুক ইসলাম মাহিন, Present, ma'am. ওয়াদুল হাসান, Present, ma'am. জারিফা আলম রাইসা, তালহা জুবের, Present, ma'am. রাহাতুল আলম, Present, ma'am. ফিজা শিকদার শরৎ, প্রেজেন্ট ম্যাম। ওয়াসিকা জামান, প্রেজেন্ট ম্যাম। তিশাম সাজরান, সাজিদ হোসেন খান, প্রেজেন্ট ম্যাম। আলিফ তাজওয়ার হাসান,